রিসার্চ কোয়েশ্চেনটা যখন আইডেন্টিফাই করতে পারবে একজন স্টুডেন্ট, that will give an idea as to what is the ultimate purpose of the essay or of the research work. আচ্ছা, প্রথমেই এই রিসার্চ কোয়েশ্চেনটা বের করা লাগবে, এবং এই রিসার্চ কোয়েশ্চেনটা যখন স্টুডেন্ট আইডেন্টিফাই করতে পারছে, দেন কিন্তু অ্যাকর্ডিংলি হি ক্যান থিঙ্ক অ্যাবাউট হিজ ফিউচার অ্যাকশন প্ল্যানস, হোয়াট ম্যাটেরিয়ালস টু কনসাল্ট, কি ধরনের সোর্স থেকে হেল্প নিতে পারে, হতে পারে প্রাইমারি সোর্সেস, সেকেন্ডারি সোর্সেস, এটসেট্রা এটসেট্রা। এবং যেটা মনে রাখতে হবে যে দিস ইজ এন অ্যানালিটিক্যাল ওয়ার্ক, কিন্তু একটা বিশ্লেষণ ধর্মী কাজ। অনেক সময় যেটা হয়ে যায়, স্টুডেন্টরা যেটা ভুল করে, আপনি যেটা বললেন, তারা প্রথমেই লেখা শুরু করে দেয়। এর ফলে কি হয়, দেখা যাচ্ছে যে বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে অনেকটা কাকে বলে, কত প্রকার ও কি কি, এই ধরনের আলোচনা হয়ে আসছে। তার কারণ তারা কিন্তু প্রথমেই কোনো রিসার্চ কোয়েশ্চেন হয়তো আইডেন্টিফাই করছে না। তো প্রথমে যদি রিসার্চ কোয়েশ্চেন আইডেন্টিফাই করতে পারে, দেন এটাকে ব্রেক ডাউন করে কি কি পয়েন্ট এখানে কাভার হতে পারে, সেই বিষয়টা চলে আসে, এবং একটা ফ্রেমওয়ার্ক কিন্তু চলে আসে, যেই পয়েন্টগুলো কাভার করে তারা তাদের লেখাটা শুরু করতে পারে। এটাই আমি এখান থেকে, মানে প্রথম পয়েন্ট যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ সবসময় মনে হয়, টু আইডেন্টিফাই আ প্রপার রিসার্চ কোয়েশ্চেন। দেখা যাচ্ছে যে মেটেরিয়ালস কালেক্ট করতে হয়, যেগুলো দিয়ে আসলে আমাদের রিসোর্স গুলো দিয়েই তো আমরা কাজগুলো করি। সো এই মেটেরিয়াল কাজ করতে গিয়ে আমাদের স্টুডেন্টসরা বিভিন্ন হার্ডেল ফেস করে। কিভাবে করতে হয়, কোন ওয়েবসাইটে যাব, কোথায় পাবো, আমরা কি আসলে কোন জিনিসটাতে, মানে আমরা কি গুগলে যা পেলাম সবকিছু ইউজ করবো কিনা, হ্যাঁ, উইকিপিডিয়া ফর এক্সাম্পল, উইকিপিডিয়া অনেক কিছু দেওয়া থাকে, এগুলোকে আমরা ইউজ করবো কিনা, কিভাবে একটা স্টুডেন্টস ইফেক্টিভলি মেটেরিয়াল গুলা কালেক্ট করতে পারে অনলাইন থেকে বা যে কোনো রিসোর্স থেকে। আপনি যদি এই জায়গাটাতে একটু ফোকাস করেন, একটু কথা বলেন। ধন্যবাদ হাবিব ভাই। আমি যেহেতু আমাদের আজকে বেসিক্যালি আমরা ল রিসার্চ রিলেটেড বলছি, তো আমি যে প্রাইমারি সোর্সেস, সেকেন্ডারি সোর্সেস, সেগুলো ল স্টুডেন্টদের যে ধরনের রিসোর্সেস ব্যবহার করতে পারে সেই ব্যাপারটাতে একটু ফোকাস করবো, অন্য ব্যাপারগুলো একটু হয়তো এর মধ্যে খুব একটা কভার হবে না। তো আপনি আপনার প্রশ্নটা যেটা আপনি শুরুই করেছেন অনেকটা উত্তর দিয়ে এভাবে, যে অনলাইনে স্টুডেন্টরা রিসোর্সেস সোর্স সার্চ করতে পারে। তো আমাদের বর্তমান সময়ে আসলে স্টুডেন্টদের জন্য রিসার্চ করা কম্পারেটিভলি আমার কাছে মনে হয় সহজ। রিসার্চ করা সহজ বলবো না, রিসোর্সেস পাওয়া অনেকটা সহজ, কারণ এখন গুগল আছে, এখন অনলাইন সোর্সেস প্রচুর আছে, যেগুলোতে আপনি ঘরের মধ্যে বসে মুহূর্তের মধ্যেই আপনার রেলেভেন্ট যে আপনার টপিক যেগুলো আছে সেগুলোর সাথে রিলেট করে আপনি আপনার রিসোর্সেস পাচ্ছেন। আগের সময়টাতে অনেকটা ম্যানুয়ালি লাইব্রেরি থেকে হয়তো বই বা জার্নাল আর্টিকেল সেগুলো সার্চ করে তারপর রিসার্চ করতে হতো। তো স্টুডেন্টদের আসলে আমরা প্রথমে সাজেস্ট করি যে যখন সে বুঝতে পারলো তার টপিকটা কি, তার ইস্যু আইডেন্টিফিকেশন হয়ে গেছে, তখন তাকে কিছু কিওয়ার্ড চুজ করতে হয়। সেই কিওয়ার্ড দিয়ে সে সবার আগে যেটা করে অনলাইনে সার্চ করা শুরু করে। এখন প্রবলেমটা আসলে এই জায়গাটাতে অনেক স্টুডেন্ট ফেস করে, যে অনলাইনের আসলে কোন সোর্সগুলো আমি ব্যবহার করবো আর কোনগুলো করবো। কারণ অনলাইনে প্রচুর সোর্সেস থাকে, ইনক্লুডিং উইকিপিডিয়া, যেটা স্টুডেন্টদের কাছে সবচেয়ে বেশি অ্যাক্সেসিবল। স্টুডেন্টরা সবচেয়ে বেশি পছন্দ করে যে উইকিপিডিয়াতে সবকিছু আছে স্যার, তো আমি ওখান থেকে রেফার করতে পারি কিনা। তো এই জায়গাটাতে স্টুডেন্টরা অনেক ধরনের প্রবলেম ফেস করে। তো আমার কাছে মনে হয় যে স্টুডেন্টরা যখন অনলাইনে, যেহেতু আমরা এখন অনলাইন বেসড রিসার্চটাই বেশি করি, অনলাইন থেকে আমরা বিভিন্ন ধরনের অনলাইন বুকস, তারপর জার্নাল আর্টিকেলস, এখন কিছু কিছু স্টুডেন্ট দেখা যায় যেগুলো একদম বেসিক রিসার্চ, সেগুলোর ক্ষেত্রে নিউজ পেপার আর্টিকেলও ব্যবহার করে থাকে, কেস প্রিন্সিপালস আছে, তো এগুলো ইউজ করে। তো যেটা বিষয় সেটা হচ্ছে, যখন একজন স্টুডেন্ট অনলাইনে এই বিষয়গুলো সার্চ করবে, তখন তাকে আসলে আইডেন্টিফাই করতে হবে যে কোন সোর্সটা সে ব্যবহার করতে পারে আর কোনটা পারে না। এই জন্য আমি একটু যদি ভাগ করে বলি, যে আমরা যেই সোর্সেস ব্যবহার করি অনলাইন বেসড যেগুলো আছে বর্তমানে, সেগুলোকে আমরা দুই ভাগে ভাগ করে বলি, যে প্রাইমারি সোর্সেস, সেকেন্ডারি সোর্সেস। প্রাইমারি সোর্সেস হচ্ছে, যেমন আমরা ল স্টুডেন্টদের ক্ষেত্রে একটা স্ট্যাটিউট হচ্ছে প্রাইমারি সোর্স। ল ব্যবহার করে আমরা লকে বিভিন্নভাবে অ্যানালিসিস করার জন্য ব্যবহার করতে পারি। কেস প্রিন্সিপালস গুলো প্রাইমারি সোর্সেস হিসেবে স্টুডেন্টরা ব্যবহার করতে পারে। আর এছাড়া বাকি যেগুলো আছে, যেমন বই, জার্নাল আর্টিকেল, নিউজ পেপার আর্টিকেল, কিছু অর্গানাইজেশনের রিপোর্টস, এগুলো সেকেন্ডারি সোর্সেস হিসেবে ব্যবহার করতে পারে। আর যেহেতু আমি উইকিপিডিয়ার কথাটা বলছি, তো আমি এইখানে একটা স্টুডেন্টদেরকে জানিয়ে দিতে চাই যে উইকিপিডিয়া আসলে আমাদের ব্যবহার করা বা রেফার করা উচিত না। একটা টপিক সম্পর্কে একটা স্টুডেন্ট যদি ইনিশিয়ালি কিছু আইডিয়া পেতে চায়, সেটার জন্য উইকিপিডিয়াতে একটু দেখতে পারে যে এই বিষয়টা সম্পর্কে কি কি ইনফরমেশন আছে। বাট এছাড়া স্টুডেন্টদের আসলে উইকিপিডিয়া রেফার করা উচিত না, কারণ উইকিপিডিয়া এডিটেবল, এটা এডিট করা যায়। এটা আসলে যে পিয়ার রিভিউ করা বা বইয়ের মতো করে পাবলিশ করার মতো যে
প্রসিডিউরস আছে সেগুলো ফলো করা হয় না। তো আমার কাছে মনে হয় হাবিব ভাই যে এই বিষয়গুলো স্টুডেন্টরা সোর্সেস যখন খুঁজবে তখন এগুলো মাথায় রাখতে পারে। বিজন, আমি যদি একটু অ্যাড করি, আসলে উইকিপিডিয়া ব্যবহার করা উচিত না নাকি নিষিদ্ধ বলাটা আমাদের কাছে মনে হয়, আমার কাছে মনে হয় মোস্ট সুইটেবল ওয়ার্ড। তাহসিন ভাই হয়তো বেটার এটা বলতে পারবে। আমার কাছে মনে হয় একদম এটা কিন্তু নিষিদ্ধ। আপনি যদি উইকিপিডিয়া ইউজ করেন, আমার কাছে মনে হয় অ্যাজ এ টিচার, আমরা তো পড়াই, আমার কাছে মনে হয় ওই স্টুডেন্টস ডিজার্ভস ফেল মার্ক। আমার কাছে মনে হয়, কারণ উইকিপিডিয়া ইজ নাথিং। উইকিপিডিয়া আপনি কখনোই ইউজ করা উচিত না। শুধু উইকিপিডিয়া না, আমরা যদি অনলাইনে যে আদার রিসোর্সেস থাকে এগুলোও কিন্তু আমরা খুব কশাসলি ইউজ করতে বলি। হ্যাঁ, যেমন নিউজ পেপার আর্টিকেল ইউ ক্যান ইউজ ইট উইদাউট এনি হেজিটেশন, কোনো সমস্যা নাই। বাট অন্যান্য, যেমন আমি একটা ব্লগ লিখলাম, হ্যাঁ, ব্লগ আপনি প্রপারলি এটাকে সাইটেশন দিয়ে, দেয়ার ইজ এ স্পেসিফিক মেথড ফর ব্লগ, যে আপনি যেটাকে প্রপারলি রেফারেন্সিং ইউজ করে আপনি পারবেন। কিন্তু তারপরও এগুলোকে কশাসলি করা উচিত। যদি সেই প্রপার যদি সাইটেশন থাকে, প্রপারলি যদি আপনি সাইট করতে পারেন, রেফারেন্সিং করতে পারেন, তখনই কিন্তু আমরা টিচাররা নর্মালি এনকারেজ করি। নাইলে মানে এই জন্য আমি বলবো, আমার কাছে মনে হয় যে উইকিপিডিয়াটা নিষিদ্ধ বলাই বেটার, ডিসকারেজ না করে। আমি এগ্রি করছি আপনার সাথে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা আসলে নিষেধই বলা যায়। হ্যাঁ, আমার মনে হয় হাবিব, হাবিব আমি যদি একটু অ্যাড করি। জি জি, প্লিজ প্লিজ তাসিম ভাই। জি আহ, আমি এবং আপনি আমরা একই সময় মাস্টার্স করছিলাম ইউকেতে, আমার মনে জি আছে। জি জি, রাইট রাইট রাইট। তো আপনি আপনি থ্যাংক ইউ, আপনি আমাকে ভিজিট করেছেন, কার্ডিফ এসেছেন আমাকে দেখার জন্য, আমার বাসায় এসেছিলেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, রাইট। তো আপনি লাঞ্চ করিয়েছিলেন, সেটাও আমার মনে আছে। আচ্ছা, আমরা যখন ক্যাম্পাসে নতুন এসেছিলাম, আমাদের ক্যাম্পাসে রীতিমতো অ্যাডভার্টাইজের মতো করে পোস্টার লাগানো থাকতো যে উইকিপিডিয়া কোনো লেজিটিমেট সোর্স না, এটা ইউজ করা যাবে না। রাইট। এটা একেবারে ক্যাম্পাসের মধ্যে পোস্টারের মতো করে লাগানো থাকতো, আমার মনে আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে, আচ্ছা আমি একটু অ্যাড করি জি জি, এখানে। প্লিজ প্লিজ প্লিজ। তুমি যে বলছো হাবিব যে উইকিপিডিয়া একদম যদি আমরা নিষিদ্ধ করে দিই, তাহলে আমি অথবা পিজু অথবা তাহসিন ভাই আমরা যেটা ফেস করবো, স্টুডেন্টদেরকে আমরা যখন অ্যাসাইনমেন্ট দিব, আমাদেরকে বলবে যে ম্যাডাম তাহলে হচ্ছে অথবা স্যার সাথে আমাদেরকে ম্যাটেরিয়ালস সাপ্লাই দেন, কারণ ওদের জন্য সবচেয়ে বেশি রিলায়েবল এবং সবচেয়ে বেশি ইজিলি অ্যাক্সেসেবল সোর্স হচ্ছে উইকিপিডিয়া। তো একদমই নিষিদ্ধ এটা আসলে বলা এখনই আমাদের পক্ষে সম্ভব না, যতদিন না অন্য সোর্স গুলো আমাদের ইউনিভার্সিটি গুলো স্টুডেন্টদের জন্য হচ্ছে ওপেন করে দিবে অথবা অ্যাক্সেসেবল করে দিবে, আমার মনে হচ্ছে। আমি 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 একটু আপনার সাথে খুব পোলাইটলি ডিসএগ্রি করছি আপু, কারণ হচ্ছে মানে আপনি উইকিপিডিয়া, মানে উইকিপিডিয়া ছাড়াও কিন্তু অনেক কিছু থাকে। কারণ আপনি যতই বলেন না কেন, একটা একটা টপিক যখন আমরা চুজ করি, তখন এমন টপিক চুজ করা উচিত, আমরা টিচারদেরও, যেটাতে স্টুডেন্টসদের মোটামুটি কিছু বই লিখনি আছে, কিছু একাডেমিক জার্নালস আছে। সো আমাদের কাছে মনে হয় টিচারদেরও উচিত এমন কিছু না দেয়া যেটা শুধুমাত্র উইকিপিডিয়াতে আপনি রেফারেন্স বা উইকিপিডিয়াকে ইউজ করতে পারবেন। সো এই দিকটা, হ্যাঁ আপনি বলছেন ঠিক আছে, আমাদের অনেক জায়গায় এখনো ওরকম ভালো ভালো জার্নালে অ্যাক্সেস, আমাদের বাংলাদেশে অনেক ইউনিভার্সিটি এখনো ওভাবে ওদের ডাটাবেস গুলোতে অ্যাক্সেস পায় না, বা এটা একটা বড় একটা ফাইন্যান্সের ইস্যু আছে এখানে, আমরা এখনো ওই স্টেজে যাই নাই, ঠিক আছে। তারপর আমাকে আমি মানে স্ট্রিক্টলি বললাম কেন, যেন স্টুডেন্টসরা আসলে বুঝে যে এটা কতটা আসলে একটা অফেন্স টাইপের, হ্যাঁ, যে আপনি উইকিপিডিয়াটা ইউজ করেন। এবং ভাইয়া যেটা বললো, তাহসিন খান ভাইয়া, আসলে রাইট, ইউকেতে কিন্তু টিচাররা যদি উইকিপিডিয়া দেন, ওই পেপার মনে হয়, আমার কাছে মনে হয় না ফার্দার আর দেখবে। তো ওখানেই আপনাকে জাজ করবে যে এতটুকুই যথেষ্ট ওই স্টুডেন্টস এর। কারণ মাস্টার্স ইজ অল অ্যাবাউট রিসার্চ স্কিল, আমরা জানি বিদেশে পড়তে গেলে আপনি রিসার্চ ছাড়া ওখানে আসলে লিখে পরীক্ষা দেওয়ার সিস্টেম হাতে গোনা কিছু ইউনিভার্সিটি অফার করে, কিছু কিছু তাও পার্শিয়ালি, সবকিছু ইটস অল অ্যাবাউট রিসার্চ। সো আমি এখন আমরা সেটাই আর কি, এটাই বোঝাতে চাচ্ছি যে আসলে এটা উচিত না কখনোই। আমরা এখন শশী আপুর কাছে আসতে চাচ্ছি। শশী আপু, আপনি একটু বলেন যে পিজুয়ার বললো বা তাহসিন ভাই বললো যে আপনি মেটেরিয়ালস কালেক্ট করলেন অনলাইন থেকে, কালেক্ট করার পরে সব মেটেরিয়ালস গুলো আপনার কাছে আছে, অনেক জার্নাল আর্টিকেলস, বুকস এন্ড এভরিথিং। এখন ওই বই থেকে বা ওই জার্নাল আর্টিকেল থেকে আপনি কিভাবে ইফেক্টিভলি আপনার মেটেরিয়াল গুলো কালেক্ট করতে পারেন টু স্টার্ট রাইটিং? কারণ আপনি ওটাও একটা মেথড, কারণ আপনি ধরেন একটা আর্টিকেল কিন্তু উইথ লেন্থ কিন্তু 20-30 পেজেস, মোর দেন দ্যাট ইভেন, একটা বইয়ের কিন্তু 700-800 পেজ। সো ওখান থেকে কিভাবে ইফেক্টিভলি আপনি মেটেরিয়াল গুলো কালেক্ট করে আপনার ইয়ার জন্য বা আপনার এসের জন্য ইউজ করতে পারেন? জি আপু। থ্যাংক ইউ হাবিব। আমি হচ্ছে প্রথমেই হাবিবকে থ্যাংক ইউ দিচ্ছি যে এত ভালো একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করার জন্য। ওয়েলকাম আপু। আর
হচ্ছে পিজো আর হাবিবও হয়তো আমার সাথে একমত হবে, আমরা যে আজকে রিসার্চ নিয়ে কথা বলছি তার পিছনে কিন্তু রিজওয়ান স্যারের অনেক বড় একটা অবদান আছে, তিনি আমাদেরকে হাতে অনেক কলমে বড়। রিসার্চ কি এটা শিখিয়েছে। আমি আচ্ছা এখন সবসময় আমি, স্বীকার করি এটা। হ্যাঁ এটা আমিও সবসময় রাইট স্বীকার করি, রাইট। আমার স্টুডেন্টদেরকেও আমি এটা গল্প করি যে উনি শিখিয়েছে আমাদেরকে। আচ্ছা এখন হাবিবের কোশ্চেনের আনসার দেই। এট ফার্স্ট আমার যেটা মনে হয় স্টুডেন্টদের যেটা করা উচিত, আমাদের ডিরেক্ট গুগল অথবা উইকিপিডিয়ার যে সোর্স গুলা সেগুলোকে আগেই আলাদা করে রাখা উচিত। ফার্স্টে হচ্ছে আমাদের গুগল স্কলার অথবা গুগল বুক যে আছে ওই ওয়েবসাইটের থ্রুতে আমরা যে ম্যাটেরিয়ালস গুলো পেয়েছি সেগুলোকে আগে আমাদের একটু ওভারলুক করা উচিত। আমরা প্রথমে যেটা করতে পারি সবগুলো অ্যাবস্ট্রাক্ট আগে পড়ে কোন অ্যাবস্ট্রাক্টটা আমার যেই রিসার্চ কোশ্চেন আছে অথবা রিসার্চ টপিক আছে সেটাকে সাপোর্ট করছে ওগুলাকে একটু আলাদা করে নিতে পারি। তারপরে আমরা আমাদের রিসার্চ টপিকটাকে কিওয়ার্ডে ভাগ করে নিতে পারি, কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে দেখতে পারি যে কোন আর্টিকেলটার ভিতরে আমার সেই কিওয়ার্ড গুলা আছে, সেই কিওয়ার্ডের হয়তো একটা লাইন আমার আর্টিকেলের একদম আমি যেটা চিন্তা করেছি যে আমার আর্টিকেলটা হয়তো একটা ডিরেকশনে যাবে সেই ডিরেকশনটাও চেঞ্জ করে দিতে পারে। তারপরে যেটা করা যায় আমরা স্কিমিং করব, 2টা লাইন পড়বো 3টা লাইন বাদ দিব, আবার 2টা লাইন পড়বো, এভাবে স্কিমিং করে কিছু আর্টিকেল আমরা বাদ দিব। তারপরে একটা স্ক্যানিং করব যে পুরোটা আর্টিকেল যে স্কিমিং করার পরে অথবা অ্যাবস্ট্রাক্ট করার পরে এট লাস্ট আমরা হয়তো হাতে 10টা 12টা 15টা আর্টিকেল রাখবো ফাইনালি, তখন সেগুলো একবার স্ক্যানিং করব। স্ক্যানিং করার পরে লাস্ট যে স্টেজটা আমরা ফলো করতে পারি যে কন্ট্রোল এফ দিয়ে আমরা কোন কোন প্যারাগুলা নিব, হয়তো একটা আর্টিকেলের 50টা পেজ আছে, আমার হয়তো 50টা পেজই রেলিভেন্ট না, হয়তো সেখান থেকে আমার 2টা পেজ রেলিভেন্ট অথবা 3টা প্যারাগ্রাফ রেলিভেন্ট, তখন কিওয়ার্ড সার্চ দিয়ে আমরা সেই কন্ট্রোল এফ মেথডটা যদি ইউজ করতে জানি আমরা, আমার মনে হয় যারা রিসার্চ করে অথবা লেখালেখি করে সবাই আমরা সেটা জানি, সব স্টুডেন্টরাই জানে, সেভাবে আমরা হয়তো আমাদের প্যারাগ্রাফগুলো একটু আলাদা করে নিলাম। এবং স্টুডেন্টদেরকে আমি আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো যে অ্যাজ এ ল টিচার অথবা ল স্টুডেন্ট আমাদের অবশ্যই উচিত প্রাইমারি সোর্সেসের উপর বেশি এমফাসাইজ করা, আমাদের সেকেন্ডারি সোর্সেস গুলো আছে সেগুলোর চেয়ে প্রাইমারি সোর্সেসের উপর এমফাসাইজ করা, এবং আমরা আমাদের যে রিসার্চ টপিকটা আছে অথবা কোশ্চেনটা আছে সেটাকে আমরা কিভাবে হচ্ছে ব্রেকডাউন করব, কোন কোন ওয়ার্ডটা আমার জন্য ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট না সেটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। ফর এক্সাম্পল আমি যদি রিসেন্ট ইস্যু নিয়ে একটা এক্সাম্পল দিই যে টার্মিনেশন অফ এমপ্লয়িজ ডিউরিং কোভিড-19, এটা কিন্তু খুব হচ্ছে রিসেন্টলি, এটা নিয়ে যদি আমরা রিসার্চ করতে যাই তাহলে কিন্তু আমাদের একমাত্র সোর্স হবে আমাদের টার্মিনেশন, কন্ট্রাক্টের টার্মিনেশন এবং আমাদের যে নিউজ পেপার আর্টিকেল আছে, আমার মনে হয় না এটা নিয়ে এখন কোনো লেখালেখি আছে এখন পর্যন্ত। তাহলে এটার যদি কিওয়ার্ডের এক্সাম্পল আমি দেই তাহলে আমাদের কিওয়ার্ড হয়তো আমি ধরে নিতে পারি টার্মিনেশন, এমপ্লয়ি, কোভিড-19, এই কিওয়ার্ড গুলার মাধ্যমে আমরা সার্চ করে হয়তো আমাদের আর্টিকেল গুলাকে কোনটা আমার জন্য ইফেক্টিভ সেগুলো একটু আলাদা করে নিলে স্টুডেন্টদের জন্য আমার মনে হয়। থ্যাংক ইউ আপু। হ্যাঁ আমি শশী আপুর সাথে একটু অ্যাড করতে চাই। আসলে আমি তো মডারেটর না, আমিও চাইছিলাম একজন এখানে পার্ট হতে আর কি, কথা বলতে। আমি আসলে কথা বলতে পছন্দ করি, একটু বেশি কথা বলি। আমার বউ সবসময় বলে আমি একটু বেশি কথা বলি। যাই হোক, যেটা হচ্ছে গুগল স্কলার একটা টার্ম আপনি শশী আপু বলেছেন, আমার কাছে মনে হয় এটা মানে এটা একটা গুগলের এমন একটা মহৎ উদ্যোগ আমাদের জন্য, আমাদের মতো দেশের জন্য, বিশেষ করে দেশগুলো আছে, হ্যাঁ, বা ডেভেলপিং কান্ট্রি গুলো আছে যারা এখনো রিসার্চে ওরকম ভালো অবস্থানে যেতে পারে নাই তাদের জন্য। কারণ গুগল স্কলার কিন্তু আপনি গুগলে স্কলার এই যে অপশনটা আছে, এটা আমি জানি না কতজন স্টুডেন্ট জানে। মানে আমাদের সময় ছিল না, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন আমাদের ওই শুধু গুগলের উপরেই ডিপেন্ড করা লাগতো। আপনি যদি গুগল স্কলারে যান তাইলে দেখবেন আপনাকে ফ্রি প্রচুর জার্নাল আর্টিকেল আপনাকে অ্যাক্সেস দিবে, প্রচুর মেটেরিয়ালস আসবে। যদি অ্যাক্সেস নাও দিয়ে থাকে অনেক রিসোর্সেস পাবেন আপনি, যেগুলো ওখান থেকে নিয়ে পরে আপনি কারো আইডি পাসওয়ার্ড বা কারো কোনো জিনিস এরকম যারা ডেটাবেস গুলোতে অ্যাক্সেস আছে তাদের কাছ থেকে নিয়ে আপনি ওখানে যেতে পারেন। তো এটা আসলে একটা বড় একটা গুগলের উদ্যোগ, এবং আমাদের এই সেশন থেকে আমরা গুগলকে হয়তো একটা ধন্যবাদ জানাতে পারি এটা নেওয়ার জন্য আমাদের জন্য। এখন আমি আসবো হাবিব ভাই আপনি যে গুগল স্কলারের কথা বললেন, আমার কাছে মনে হয় গুগল স্কলারের মতো আরেকটা আমি রিসেন্টলি প্রায় ইউজ করেছি, কয়েকটাই আছে আমার জানা মতো। হ্যাঁ, রিসার্চ গেট একটা আছে, সেখানেও দেখলাম বেশ ভালো কিছু জার্নাল আর্টিকেলস পাওয়া যায়। তো প্লাস কিছু কিছু আর্টিকেলস আছে জেস্টরে যেগুলো ফ্রি অ্যাক্সেস দেওয়া থাকে, ওগুলো স্টুডেন্টরা চাইলে ইউজ করতে পারে। রাইট, হ্যাঁ। এবং অনেক অনেক ডেটাবেস আছে যারা কিন্তু আপনি স্টুডেন্টদের জন্য শুধুমাত্র কোনো টাকা পয়সা লাগবে না, রেজিস্ট্রেশন করে কিন্তু অ্যাক্সেস দেয়, টেম্পোরারি অ্যাক্সেস। আইএসএসএস অ্যারেনা আছে বোধহয় এরকম একটা। এক্স্যাক্টলি, অনেক আছে ডেটাবেস যেগুলো আপনাকে
সমসাময়িক একটা অ্যাক্সেস দেয়। আমি এখন ব্যারিস্টার রিজওয়ানের কাছে আসবো। আপনার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আমরা জানি যে তাহসিন ভাই, শশী আপু, পেজোয়ার বললো যে সব মেটেরিয়াল কালেক্ট করে আপনার কাছে এখন আপনি ধরেন মেটেরিয়াল গুলো দেওয়া হলো, আপনার হাতে সব আছে, আপনি প্রপারলি স্ক্যানিং করে প্রপারলি কন্ট্রোল এফ সার্চ দিয়ে যেটা আপনি লিমিটেড রিসোর্স রেখে ওটাকে কালেক্ট করে রাখলেন। এখন এখানে আরেকটা কোর পার্ট হচ্ছে রিসার্চে যে আপনি স্ট্রাকচারটা কি করবেন। আপনি সব করলেন কিন্তু প্রপারলি যদি স্ট্রাকচার ঠিক না থাকে, আপনি যদি প্রপারলি আউটলাইন করতে না পারেন, একটা জিনিসকে সুন্দর করে প্রেজেন্ট করতে না পারেন, তাহলে কিন্তু আপনার সব পরিশ্রমী সর্ট অফ বৃথা হবে। সো এই জায়গাটা যদি বলেন যে একটা এসে প্রপারলি কিভাবে স্ট্রাকচার করতে পারে স্টুডেন্টসরা। জি প্লিজ। থ্যাংক ইউ ব্যারিস্টার হাবিব। আচ্ছা, আমরা সব ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করলাম একটা এসে লেখার জন্য। এখন আমরা এটাকে লেখা শুরু করব। তো একটা এসের স্ট্রাকচারটাকে আমরা কিন্তু তিনটা ভাগে ভাগ করে নিতে পারি। ইন্ট্রোডাকশন, বডি অফ দ্য এসে, অ্যান্ড দেন কনক্লুশন। এখন অনেকে মনে করেন যে আসলে বই লেখার জন্য বোধহয় একটা ডিফারেন্ট স্ট্রাকচার, থিসিস লেখার জন্য বোধহয় একটা ডিফারেন্ট স্ট্রাকচার। আসলে কিন্তু বিষয়টা এরকম না। আপনি দেখবেন প্রত্যেকটা বইয়ের কিন্তু অনেকগুলো চ্যাপ্টার থাকে এবং প্রত্যেকটা চ্যাপ্টারেই দেখবেন ইন্ট্রোডাকশন আছে, বডি আছে এন্ড কনক্লুশন আছে। সেম গোজ ফর থিসিস। আপনি যদি থিসিসে দেখেন প্রত্যেকটা ইস্যুর হচ্ছে আলাদা আলাদা চ্যাপ্টার থাকে এবং প্রত্যেকটা চ্যাপ্টারেই ইন্ট্রোডাকশন আছে, দেন বডি আছে, দেন কনক্লুশন আছে। তো আসলে আপনি যাই লিখেন না কেন স্ট্রাকচারটা কিন্তু মোরালেস সিমিলার, ঠিক আছে? তো এখন আমরা আসলে ইন্ট্রোডাকশন বলতে কি, সরি, ইন্ট্রোডাকশন বলতে আমরা আসলে কি বুঝি? আপনার ইন্ট্রোডাকশনটা শব্দটা আমি একটু ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। পেজোয়ার কি শোনা যাচ্ছে শব্দ? আমি শুনতে পাচ্ছি ঠিকমতো। আই থিংক আমাদের ইন্টারনেট একটু করছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ প্লিজ, হ্যাঁ সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, এখন ইন্ট্রোডাকশনটা হলো আসলে ওপেনিং আপ দ্য টপিক। হ্যাঁ, ইন্ট্রোডাকশনটা এমন হতে হবে যেন একজন রিডার আপনার ইন্ট্রোডাকশনটা পড়ে বুঝতে পারে যে আপনার আসলে টপিকটার বিষয়বস্তু কি। তো আপনি একটা ইন্ট্রোডাকশনের প্রথম পার্টে আপনার টপিকটার একটা ওভারভিউ দিতে পারেন, এন্ড সেকেন্ড পার্টে যেটা করতে পারেন সেটা হলো কিছু আউটলাইন করে দিতে পারেন যে আপনি আপনার পুরো এসেটাতে কি কি ইস্যু নিয়ে ডিসকাস করবেন। ফর এক্সাম্পল, আপনি বলতে পারেন যে ফার্স্টলি I'll be discussing this, secondly I'll be discussing that, and then I'll conclude or I'll sum up. মনে রাখবেন যে ইন্ট্রোডাকশনটা কিন্তু আপনার এসেটার একটা মিরর, ঠিক আছে? দিস ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন অফ ইয়োর এসে, সো ইট হ্যাজ টু বি অ্যাট্রাকটিভ বিকজ আপনি যখন একজন রিডার আপনার ইন্ট্রোডাকশনটা যখন পড়বে তার মধ্যে যেন একটা কিউরিসিটি জাগে যে আপনার পুরো এসেটা সে পড়তে চায়। সো দ্যাট ইজ অল অ্যাবাউট ইন্ট্রোডাকশন। আর এখন আমরা হচ্ছে বডি অফ দ্য এসে নিয়ে কথা বলি। আসলে বডি অফ দ্য এসে হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ এখানে কিন্তু আপনার সবচেয়ে বেশি মার্কটা অ্যালোকেট করা আছে আর এখানে কিন্তু আপনি কোশ্চেনের অ্যান্সারটা করবেন। এখন আমরা এটাকে কিভাবে সাজাতে পারি? এটাকে কিন্তু আমরা ব্রিক বাই ব্রিক সাজাতে পারি। কিভাবে পারি? আমি যদি ছোট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে একটু ইজি হয়। রিসেন্টলি আমি একটা আর্টিকেল নিয়ে কাজ করছি যে টেরোরিস্টদেরকে যে টর্চার করে ইনফরমেশন অবটেইন করা হয় এটা হিউম্যান রাইটস এর ভায়োলেশন কিনা। হ্যাঁ, এখন এই টপিকটা যদি আপনি স্টুডেন্টদেরকে দেন দেখবেন যে এক শ্রেণীর স্টুডেন্ট, এটা সরি আমাকে শোনা, আমি আসলে আরো কথা শশী আপুর শুনতে ওখান থেকে পাচ্ছি মনে হয় শব্দ আসছে। মেবি। আচ্ছা যাই হোক, ঠিক আছে, আমি সমস্যা নেই, আমি হ্যাঁ ক্যারি অন। জি প্লিজ। দেখবেন যে অনেক এক শ্রেণীর স্টুডেন্ট এটাকে অ্যান্সার করেছে এভাবে যে হোয়াট ইজ টেরোরিজম, হোয়াট ইজ টর্চার, হিউম্যান রাইটস এ টর্চার নিয়ে কি বলেছে, আর ডেসক্রিপটিভ পিস অফ ওয়ার্ক। হ্যাঁ, তা আপনি যদি এভাবে ডেসক্রিপটিভ ওয়ার্ক সাবমিট করেন তাহলে কিন্তু আপনার কোয়ালিটিটা খুব একটা ভালো হবে না এবং আপনি কিন্তু খুব একটা ভালো মার্কস পাবেন না। অন দ্য আদার হ্যান্ড দেখবেন যে আপনি যদি এটাকে এভাবে অ্যান্সার করেন, ক্রিটিক্যালি ইভালুয়েট করেন টপিকটাকে, এভাবে যদি অ্যান্সার করেন তাহলে কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো হবে। এখন আপনি ক্রিটিক্যালি কিভাবে ইভালুয়েট করবেন? এক্স বললো যে হ্যাঁ আসলে টর্চার করাটা হচ্ছে হিউম্যান রাইটস এর ভায়োলেশন, ওয়াই বললো যে আসলে না, টেররিস্টদের ক্ষেত্রে টু সাম এক্সটেন্ট এটা জাস্টিফাইড।
জেড হয়তো সামথিং এলস বললো, একটা ডিফারেন্ট ওপিনিয়ন দিল। তো এই যে এক্স দেন ওয়াই দেন জেড, এই যে ওদের ডিফারেন্ট ডিফারেন্ট একাডেমিক ওপিনিয়ন, এটাকে আপনি একটার সঙ্গে আর একটা ইন্টার রিলেট করে একটা আর্গুমেন্ট বিল্ড আপ করলেন আর দেন একটা কনক্লুশনে পৌঁছালেন, দ্যাট ইজ কল্ড ক্রিটিক্যাল ইভালুয়েশন। ঠিক আছে? আরেকটা জিনিস মনে রাখবেন, বডিতে আপনি যখন লিখবেন ছোট ছোট প্যারাগ্রাফে লিখবেন, কখনোই অনেক বড় প্যারাগ্রাফে লিখতে যাবেন না। এবং প্যারাগ্রাফ গুলো যেন একটার সঙ্গে আর একটা কনসিস্টেন্সি থাকে। একটা প্যারাগ্রাফে একটা বিষয় লিখলেন এবং হুট করে আর একটাই জাম্প করলেন, এটা করবেন না। প্যারাগ্রাফ গুলোর মধ্যে একটা ধারাবাহিকতা বজায় রাখবেন। আরেকটা জিনিস হলো যে আপনি প্রত্যেকটা ইস্যুর একটা হেডিং দেওয়া ট্রাই করবেন। এটা আপনার আপনার হচ্ছে কাজ, আপনার এসেটার একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি দিবে। আচ্ছা, এখন লাস্টলি যেটা, সেটা হলো কনক্লুশন। কনক্লুশনটা হচ্ছে আপনার লাস্ট ইমপ্রেশন অফ ইউর ওয়ার্ক। ঠিক আছে? তো ইট হ্যাজ টু বি আ গুড ওয়ার্ক। তো এটাকে আপনি দুইটা ভাগে ভাগ করে নিতে পারেন। প্রথম ভাগে আপনি কনক্লুশনটাকে আপনি এই যে বডিতে যা যা বলেছেন এটা ভেরি প্রিসাইজলি সামারি করে দিবেন। মনে রাখবেন কখনোই ভুল করেও নতুন কোনো ইনফরমেশন কনক্লুশনে দিতে যাবেন না, কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট ওপরে যা লিখেছেন এটা প্রিসাইজলি সামারি করে দেন, দ্যাটস ইট। আর সেকেন্ড পার্টে আপনার যদি কোনো ওপিনিয়ন থাকে, আপনার যদি কোনো রেকমেন্ডেশন থাকে, আপনি সেটা দিতে পারেন। তো আপনি হয়তো ধরেন খুব ভালো একটা কাজ করেছেন, হ্যাঁ, বাট আপনার কনক্লুশনটা খুবই পোর, তাহলে কিন্তু আপনার ওভারঅল কাজের কোয়ালিটিটা কিন্তু খুব একটা ভালো হবে না। কারণ কি, এই কনক্লুশনের জন্য কিন্তু এক্সামিনার একটা মার্কস আলাদা করে রাখে। সো আপনি যদি কনক্লুশনে গিয়ে একটা ব্যাড ইমপ্রেশন দেন, এবং কনক্লুশনটা দেখেই কিন্তু বুঝবে এক্সামিনার যে আপনি আসলে টপিকটা কতটুকু বুঝতে পেরেছেন। ঠিক আছে? তো ইট হ্যাজ টু বি এ গুড ওয়ার্ক। কনক্লুশনটা আবার যদি আপনি মোটামুটি একটা কাজ করেন, খুব সুন্দর একটা কনক্লুশন দেন, তাহলেও কিন্তু আপনি ভালো একটা মার্কস পাবেন। আই হোপ আমি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনি, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে আসলে বলেছেন, স্টেপ বাই স্টেপ। আমার কাছে কনক্লুশনে আসলে আমার আমার কাছে মনে হচ্ছিল একটু আটকে যাচ্ছিল। আমি যদি ঠিক মতো বোঝাতে পারি যে উনি বলতে চাচ্ছিল যে কনক্লুশনে দুটো পার্ট থাকবে, একটা পার্টে সামারি থাকবে আর একটা লাস্ট পার্টে হচ্ছে আপনার নিজের যদি কোনো রিকমেন্ডেশন ওপিনিয়ন থাকে সেটা অ্যাড করতে বলছে। আসলে হ্যাঁ, কনক্লুশন কিন্তু লিভস দি লাস্ট ইমপ্রেশন। এটার পরেই কিন্তু কনক্লুশন দেখার পরে কিন্তু আমরা মার্ক করতে যাই একটা স্টুডেন্টকে। সো ওই ইমপ্রেশনটা নিয়ে কিন্তু মার্কিং করতে গেলে সেটা আসলে একটা পজিটিভ একটা আউটকাম আসে স্টুডেন্টদের জন্য। এবং এখন আমি হাবিব, আমার মনে হয় হাবিব প্লিজ, একটা পয়েন্ট মনে হয় অ্যাড করতে পারি, সেটা হচ্ছে যে এই আলোচনা থেকে স্টুডেন্টরা বুঝতে পারবে যে ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন কিন্তু এক জিনিস না। না। অনেক ক্ষেত্রে এক্স্যাক্টলি স্টুডেন্টরা এই এক্স্যাক্টলি। মিসটা করে, ইন্ট্রোডাকশন এবং কনক্লুশনে ঘুরে ফিরে একই কথা লিখে দেয়, কিন্তু না, হ্যাঁ অনেক সম্পূর্ণ সময় আলাদা জিনিস। অ্যাবস্ট্রাক্টও একই কাজ করে, দেখা যায় হ্যাঁ ইন্ট্রোডাকশন আর হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট খুব কাছাকাছি থাকে, সেম। সেটাও করে। হ্যাঁ, আমি আরেকটা জিনিস যদি একটু ওপেন আপ করি, আমার কাছে মনে হয় এই এই স্টেজে তাহসিন স্যারের কাছে, ভাইয়ের কাছে যাবো, যে অনেকেই মনে করে যে আমাদের লিগ্যাল রিসার্চ আর রিসার্চ কিন্তু যে আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রেই ডিফারেন্ট। এবং এই লিগ্যাল রিসার্চে আমরা দেখি যে আমাদের টিচাররা বা আগে আমরা আমাদেরকে যারা পড়িয়েছেন প্রফেসর, ওনারা বলেছেন যে লিগ্যাল রিসার্চে কিন্তু আপনার নিজের ওপিনিয়ন দেওয়ার স্কোপটা ইজ ভেরি লিমিটেড। আপনি চাইলেই নিজের মতো করে একটা থিওরি দিয়ে দিলাম, অনেক কিছু লিখে ফেললাম। হ্যাঁ, আমরা আমরা অনেক টিচারকেও পেয়েছি যারা বলেছে যে আপনি শুধু মানুষের কথা বলেছেন, আপনি কি মনে করেন সেটা দেননি। সেটা হয়তো আমাদের টিচাররা বলেছেন আমাদেরকে ক্রিটিক্যালি একটু থিঙ্ক করার জায়গা থেকে। কিন্তু আসলে লিগ্যাল রিসার্চে যারা একাডেমিক রাইট আপ লিখেন, লিগ্যাল রিসার্চে মানে নিজেদের ওপিনিয়নটা দেওয়ার কতটুকু আসলে স্পেস থাকে, আপনার কাছে কি মনে হয়? না, রিসার্চে তো কোন অথর বা কোন স্কলার কি বলেছেন সেটা যেমন আমরা নিয়ে আসব, একটার সাথে আরেকটা সাদৃশ্য যে কন্ট্রাস্ট করব, ইভ্যালুয়েট করব, এবং সেই সাথে আমাদের নিজস্ব মতামত দেওয়ার সুযোগটাও সেখানে অবশ্যই থাকবে। কিন্তু তাই বলে আমরা সরাসরি প্রথমেই নিজের মতামত দিয়ে দিলাম, এটা কখনো হতে পারে না। অবশ্যই বিভিন্ন যে এক্স্যাক্টলি। স্কলাররা যা বলেছেন সে আলোচনাটা নিয়ে আসবো, আমরা ইভ্যালুয়েট করব, এই বিষয়গুলো দিকে খেয়াল রাখতে হবে। হাবিব ভাই, আমার কাছে মনে হয় এটা অনেকটা টপিকের উপরও নির্ভর করে। কিছু কিছু লিগ্যাল ইস্যুই হয়তো আছে যেগুলো নিয়ে হয়তো অনেক রিসার্চ করা আছে, অনেক হয়তো আর্গুমেন্ট আছে। তো সেগুলোর ক্ষেত্রে আসলে আমাদের আর্গুমেন্ট বা নিজের ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে ওই প্রিভিয়াস আর্গুমেন্ট গুলোকে একটা বেসিস ধরে তারপর হয়তো আমি আমার ওপিনিয়নটা দিতে পারি। কিন্তু যেটা একেবারে নিউ টপিক, যেটার কাজ হয়তো খুব একটা হয়নি বা হয়তো আমি
শুরু করলাম কাজ করা, সেখানে হয়তো আমার ওপিনিয়নটা একটু বেশি আসবে, তবে সেটা লজিক্যাল হতে হবে, এটা মাথায় রাখতে হবে। আরেকটা সেখানে জিনিস আমি একটু অ্যাড করি, জি 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 বলুন। আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স যেটা, আমি যখন আমার রিসার্চ করি অনার্সে, সেই টপিকটা ছিল একদমই নিউ, আগের কোনো কাজ ছিল না, শুধুমাত্র হচ্ছে কিছু জি কেস জি জি রেফারেন্সেস ছিল। সেখানে কিন্তু সেই কেসের অ্যানালাইসিস এবং স্টেটমেন্ট অ্যানালাইসিস এর পাশাপাশি সবকিছুই আমার সাজেশন এবং আমার ওপিনিয়ন ছিল। এইরকম যদি নতুন কোনো টপিক থাকে অথবা নতুন কোনো টপিক হয়, তখন আসলে নিজের ওপিনিয়ন দেওয়ার চান্সটা বা স্পেসটা একটু বেশি থাকে। কিন্তু যদি এমন হয় যে আগেই 10টা রিসার্চ আছে, তখন আর নিজের ওই অপিনিয়ন দেওয়ার সেই স্কোপটা থাকে না খুব একটা। তখন হয়তো আমরা একটু সাজেশন অ্যাড করতে পারি যে এখানে এটা করা যায় আর একটু নতুন কিছু আনা যায়। Right. আরেকটা জিনিস আমি যদি শশী আপুর সাথে অ্যাড করি, আমার কাছে মনে হয় আমার একবার টিচার বলেছিল যে তুমি কোনটা দিচ্ছ, তোমার কথা কোনটা, দ্যাট শুড বি স্পেসিফিক। তুমি যদি Right. স্কলারের কথার সাথে মিক্স করে কথা দাও, কোনটা তোমার কথা কোনটা স্কলার বা একাডেমিকের কথা, টিচাররা গেট কনফিউজড। এই জন্য আমার টিচার আমাকে যেটা বলেছিলেন একবার, যে তুমি সবসময় তোমার রিকমেন্ডেশন বা নিজের ওপিনিয়নের একটা জায়গা রাখবা যেখানে সেটা দিবা। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় স্টুডেন্টসদের উচিত যে সে শুরুতেই বলে দেওয়া যায় ইন মাই ওপিনিয়ন অর ইন মাই ভিউ, হ্যাঁ, অথবা টু মি, এভাবে যদি তারা নিজেদের ভিউটা দেয়, তাহলে কিন্তু টিচারদের কাছে এটা ক্লিয়ার হয় যে আসলে কোনটা তার ওপিনিয়ন আর কোনটা সে আদার স্কলারসদের বা একাডেমিক্সদের থেকে নিল আর কি। তো এখন আমরা আরেকটা বিষয় নিয়ে জানতে চাবো পিজোয়ারের কাছ থেকে, পিজোয়ার হোসেনের কাছ থেকে। পিজোয়ার হোসেন, যে আমরা জানি যে আমরা সবাই বললাম যে স্ট্রাকচার কেমন হবে, মেটেরিয়াল কিভাবে কালেক্ট করতে হয়, আপনি বললেন, সবই জানলাম। এখন মেটেরিয়াল আছে, শশী আপু খুব কারেক্টলি বললো যে কিভাবে ইজিলি সেগুলো নেওয়া যাবে। আমি কপি করে অনেক কিছু ইনফরমেশন নিলাম বিভিন্ন আর্টিকেল থেকে, যেগুলো আমার রিলেভেন্ট পোর্শন, মোস্ট রিলেভেন্ট যেগুলো। এখন এগুলো নেওয়ার পরে যে কাজটা, সেটা হচ্ছে আমি এগুলোকে আমি কপি করে বসাই দিব, না আমি এটাকে প্রপারলি কি করব, আসলে মেটেরিয়ালটা আমি কিভাবে আমার পেপারে আমি কাজে লাগাবো, এই জায়গাটা যদি আপনি একটু ডিল করেন। আচ্ছা হাবিব ভাই, এখানে এটা আসলে সবচেয়ে ভাইটাল কোয়েশ্চেন আমার কাছে মনে হয়, কারণ আমাদের স্টুডেন্টরা ওই তাসিম ভাই যেমন বললো যে ইস্যু আইডেন্টিফাই করা, সেটা তারা করলো, কারণ তাদেরকে আমরা সাধারণত টপিকটা দিয়ে দিই, ইস্যুটা দিয়ে দিই, তো তাদের জন্য এই কাজটা ইজিলি হয়ে গেল। সেকেন্ড হচ্ছে তারা রিসোর্সেস গুলো বের করলো, অনলাইন যেহেতু আছে, লাইব্রেরি যেহেতু আছে, সেখান থেকে তারা কালেক্ট করলো। থার্ডলি তারা সেটা থেকে মেটেরিয়াল স্কিমিং করা, স্ক্যাবিং করা তারা করে কিছু হয়তো সর্ট আউট করলো যে তার রিসার্চের জন্য কোন জায়গাগুলো বা কোন আর্টিকেলস বা কোন লেখাগুলো রেলেভেন্ট। এরপরে তারা যেটা মোস্ট অফ দ্য টাইম যে ভুলটা স্টুডেন্টরা করে, সেটা হচ্ছে তারা জাস্ট কপি পেস্ট করে কিছু পয়েন্টস নতুন করে জাস্ট একটু হেডলাইন্স দিয়ে তারপর আমাদেরকে সাবমিট করে দেয়। ঠিক আছে, এখন এটা ইনিশিয়ালি করে, আমি যখন ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদেরকে পড়াই, ওরা মনে করে রিসার্চ মানে এটাই যে আমি তো স্যার পুনরায় আবার সেটা দেখেছি, রাইট? সো তখন তাদেরকে আসলে বুঝাতে হয় যে আসলে রিসার্চ মানে এটাই না যে তুমি শুধু কপি পেস্ট করে নিয়ে আসছো, তোমার নিজের নাম বলে নামে সেটা চালিয়ে দিচ্ছ, এটা আসলে একেবারেই একটা আমার কাছে মনে হয় অপরাধের মতো। আমি ওদেরকে বলি এভাবে, এটা একটা অপরাধ ছাড়া অন্য কিছুই না। তো সেখানে দেখা যায় কি দক্ষতাটা কার কত সুন্দর করে কপি পেস্ট করে এক জায়গায় করতে পারে, সে তত বেশি রিসার্চে মনে করে খুব ভালো করে ফেলবে, রাইট? সো এই জায়গাটায় আমি স্টুডেন্টদেরকে দুইটা পয়েন্টে বলবো। প্রথমত হচ্ছে যে যখন আপনি আপনার ইস্যুর সাথে রিলেট করে আপনার মেটেরিয়ালস পেয়ে গেলেন, তখন আপনাকে যেই কাজটা সবার আগে ভালো করে জানতে হবে সেটা হচ্ছে প্যারাফ্রেজিং কি করে করতে হয়। কারণ একজন স্টুডেন্ট লেভেলে হয়তো খুব বেশি ওপিনিয়ন দেওয়া পসিবল না আসলে। তো ওপিনিয়ন যেহেতু দেওয়া তার পসিবল না, সে হয়তো বিভিন্ন কাজ থেকে নিজের টপিকের সাথে রিলেট করে একটা কোহেরেন্ট একটা পেপার সে আলটিমেটলি জমা দিচ্ছে, ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন সবকিছু দিয়ে। তো এই ক্ষেত্রে স্টুডেন্টদের আসলে প্যারাফ্রেজিংটা খুব ভালো করে করতে হয়। এটা হচ্ছে প্রথম একটা পয়েন্ট, এটা আমি এক্সপ্লেইন করবো যে প্যারাফ্রেজিং কিভাবে করতে হয়। আর সেকেন্ড আরেকটা পয়েন্ট হচ্ছে যে প্যারাফ্রেজিং করতে যে স্টুডেন্টরা অনেক সময় যেটা করে, কিছু কিছু জায়গায় তারা কোট করতে চায় অথরের লেখাগুলো। সো এই কোটেশনের ব্যাপারটাও আমি একটু আলোচনা করার ট্রাই করবো। তো আমি যদি প্যারাফ্রেজিং দিয়ে শুরু করি, প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে আমাদের খুব সহজ আমার কাছে মনে হয়, কারণ স্টুডেন্টরা মনে করে যে যদি আমার প্লেজারাইজড হয়ে যায় আমার কাজটা, তাহলে সেক্ষেত্রে আমার হয়তো কাজটা ভালো, আমি হয়তো অনেক চেষ্টা করলাম, অনেক জায়গা থেকে আমি ইনফরমেশন আনলাম, বাট আমার কাজটা আলটিমেটলি গুড কোয়ালিটির কাজ হলো না। অনেকটাই প্যারাফ্রেজিং এর ভুলের কারণেই হয়। তো আমার কাছে মনে হয় প্যারাফ্রেজিং করার জন্য স্টুডেন্টরা যেটা করতে পারে, প্রথমত সে যে জায়গাগুলো পড়লো, যে মেটেরিয়ালস গুলো পড়লো, সেগুলো একটা সাইডে রাখতে পারে। অন্যদিকে সে নিজের যে আইডিয়াটা গ্যাদার করলো, সে অথরের একটা কাজ থেকে একটা আর্টিকেল পড়ে, একটা প্যারাগ্রাফ সে পড়লো, পড়ে সে নিজে কিছু আইডিয়া গ্যাদার করলো যেটা তার রিসার্চের সাথে রিলেভেন্ট, সে তার নিজের ভাষায় সেটা লিখতে পারে।
এবং নিজের ভাষায় লিখতে যে তাকে অবশ্যই মনে রাখতে হবে যে সে আরেকজনের আইডিয়া নিচ্ছে। সে নিজের ভাষায় লিখছে এর মানে এটা না যে লেখাটা তার নিজের হয়ে যাচ্ছে, আইডিয়াটা তার নিজের হয়ে যাচ্ছে, এটা আসলে না। আইডিয়াটা সে আরেকজনের কাছ থেকে নিচ্ছে, কিন্তু সে নিজের ভাষায় লিখছে। এটাও আমি অনেক সময় স্টুডেন্টদের কাছে প্রবলেম, মানে তারা একটা প্রবলেমের কথা বলে যে স্যার আমি তো নিজের ভাষায় লিখেছি, তো তাহলে আমাকে ফুটনোট কেন দিতে হবে, রেফারেন্স কেন দিতে হবে? এই জায়গাটা স্টুডেন্টদেরকে আমি বারবার বলতে চাই যে আপনি যখন অন্য একজনের লেখা থেকে নিজের ওয়ার্ডিং দিয়ে সেটাকে প্যারাফ্রেজ করছেন, তখন আপনাকে অবশ্যই রেফারেন্স দিতে হবে। তো এই প্যারাফ্রেজিং করার জন্য স্টুডেন্টরা যেটা করতে পারে, প্রথমে আইডিয়াটা নিয়ে তারপরে নিজের ভাষায় লিখতে পারে। নিজের ভাষায় লেখার ক্ষেত্রে তার হয়তো কিছু কিছু শব্দ আছে যেগুলো হয়তো যে লেখা থেকে সে আসলে আইডিয়াটা নিল সেটার সাথে মিলে যেতে পারে। এখন এটা আসলে হতে পারে কিছু কিছু জায়গায় যে হয়তো আর অল্টারনেটিভ কোনো বা সিনোনিমাস কোনো শব্দ সে হয়তো পাচ্ছে না বা খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে না, সে তাহলে দুই একটা শব্দ কিন্তু ব্যবহার করতে পারে। এছাড়া তার চেষ্টা করতে হবে যথাসম্ভব তার লেখাটা অন্য যে অথর আছে তার লেখার থেকে যাতে ডিফারেন্ট মনে হয়। আইডিয়া একই থাকবে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট হচ্ছে, যাতে মনে হয় এটা সে নিজে লিখেছে, তার নিজের ওয়ার্ডিং, আইডিয়া সে অন্য একজনের কাছ থেকে নিয়েছে। এখন এই আইডিয়াটা যে অন্য একজনের কাছ থেকে নিল সেটার জন্য তাকে অবশ্যই ফুটনোট দিতে হবে। সে যদি কোনো একজন অথরের একটা প্যারাগ্রাফ পড়ে একটা লাইন নিয়ে থাকে, ওই এক লাইনের জন্য হলেও তাকে রেফারেন্সটা প্রপারলি দিতে হবে। আমার মনে হয় যে রেফারেন্স নিয়ে হয়তো অন্যান্য যারা বক্তা আছে তারা হয়তো বলবেন, আমি এই জায়গাটা কভার করছি না, আমি জাস্ট স্টুডেন্টদেরকে এইটা বলতে চাই যে আপনারা প্যারাফ্রেজ করার ক্ষেত্রে খেয়াল করবেন যাতে শব্দটা আপনার নিজের হয়, সেন্টেন্সটা আপনার নিজের হয়, আইডিয়াটা অন্য অথরের হতে পারে, এবং আপনাকে অবশ্যই রেফারেন্স দিতে হবে, ফুটনোট আকারে হোক বা এন্ডনোট আকারে হোক, আপনি যে স্টাইলই ফলো করেন সেটা আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আর দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে যে কোটেশনের ব্যাপারে অনেক সময় স্টুডেন্ট দেখা যায় বিশাল এক পেজ কোটেশন নিয়ে আসছে, সে ফার্স্ট পেজ শুরু করেছে, ওখানে একটা কোটেশন মার্ক দেওয়া আছে, একদম ওই পেজের লাস্টেও একটা কোটেশন মার্ক, দ্যাট মিন্স তার পুরো পেজের যে লেখাটা আছে পুরোটাই সে অন্য একজন অথরের লেখা থেকে কোট করেছে। এখন কোটেশনের ব্যাপারে আবার কিছু রেস্ট্রিকশনস আছে, কোটেশন দেওয়া যায়, একেবারেই প্রহিবিটেড না যে আপনি কোটেশন দিতে পারবেন না, আপনি দিতে পারবেন, বাট আপনাকে কিছু নিয়ম কানুন মাথায় রাখতে হবে। কোটেশনের ক্ষেত্রে স্টুডেন্টরা যেটা প্রথমে যেটা তাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সে এমন লাইন বা এমন কোন একটা প্যারাগ্রাফ সে কোট করতে পারবে যেটা সে হয়তো নিজের ভাষায় লিখতে গেলে ওই অথরের সাথে হয়তো অ্যাপ্রোপ্রিয়েটলি এগ্রিমেন্টটা হচ্ছে না, তার হয়তো সে নিজের ভাষায় লিখলে অনেকটা আইডিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, বা হয়তো সে নিজের ল্যাঙ্গুয়েজে সেটা গুছিয়ে উঠতে পারছে না, ইন দ্যাট কেস সে সেটা কোট করতে পারে। বাট যদি এমন হয়, যদি টিচার বুঝতে পারে যে না এই প্যারাগ্রাফটা বা এই সেন্টেন্সটা আসলে কোট করা পসিবল, কোট না করে প্যারাফ্রেজ করা যেত, তাহলে কিন্তু আবার স্টুডেন্টের একটা জবাবদিহিতার জায়গাও থাকতে হবে, কারণ সে চাইলেই কিন্তু সবকিছু কোট করতে পারে না। ঠিক আছে, ছোট ছোট লাইন হতে পারে, যেমন আমি আমার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট যারা আছে ওদেরকে বলি যে অস্টিনের ডেফিনেশন যেটা আছে ল এর, জন অস্টিন ল এর ডেফিনেশন খুব ছোট্ট একটা লাইনে দিয়েছে, ল ইজ দ্য কমান্ড অফ সভরেন। এখন এই কথাটা সে যদি চায় কোট করতে, এটা সে করতে পারে, হয়তো এটা সে নিজের ভাষায় লিখতে গেলে অ্যাপ্রোপ্রিয়েটলি সে লিখতে পারছে না, বাট অন্য কোনো প্যারাগ্রাফ বা সেন্টেন্স সেটা তার কোট করার প্রয়োজন নেই, সে প্যারাফ্রেজ করতে পারে, তাহলে তাকে অবশ্যই সেটা প্যারাফ্রেজ করতে হবে, কোটেশনের উপর খুব বেশি নির্ভরশীল হওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে কোটেশনের ক্ষেত্রে অবশ্যই আমি সাধারণত আমার স্টুডেন্টদেরকে বলি যে যখন আপনি লিখছেন তখন চেষ্টা করবেন আপনার ফুল পেপার যেটা আছে, যদি সেটা 5,000 শব্দের একটা পেপার হয় তাহলে সেখানে যাতে দুইটা বা তিনটার বেশি কোটেশন না থাকে, কারণ হচ্ছে খুব বেশি কোটেশনের উপর নির্ভরশীলতাও কিন্তু এটা মনে হয় যে আপনি হয়তো খুব বেশি এফোর্ট দেন, এটা একটা বিষয় স্টুডেন্টদের মাথায় রাখতে হবে। আর আরেকটা হচ্ছে কোটেশনের অনেক সময় থাকে যে আপনি কোটেশন কি ব্লক কোটেশনে দিবেন নাকি সেটা আপনি যে প্যারাগ্রাফ লিখছেন সেই প্যারাগ্রাফের মধ্যেই সেই লাইনটা কোট করবেন, এটার জন্য আপনাকে আপনার টিচার যে গাইডলাইন দেয় সেটা ফলো করতে হবে। আমরা অনেক সময় যারা জার্নাল আর্টিকেল লিখি আমরা ওই জার্নাল যে আছে সেই জার্নালের গাইডলাইন্সটা ফলো করি। রিসেন্টলি আমি একটা জার্নাল আর্টিকেল লিখছি, সেখানে যেমন ওই জার্নালে বলা আছে যে আমি যদি 4 লাইনের বেশি কোনো প্যারাগ্রাফ কোট করতে চাই তাহলে আমার সেটা প্যারাগ্রাফ থেকে আলাদা করে এবং সেটা ইনটেন্ড করে দিতে হবে। সো এরকম কিছু গাইডলাইন্স আছে কোটেশনের ক্ষেত্রে। আবার যদি সেটা ধরেন 40টা শব্দের কম হয় তাহলে সেটা আমি চাইলে আমার যে বডির প্যারাগ্রাফ আছে মেইন প্যারাগ্রাফ সেখানে আমি সেটা ইনক্লুড করে দিতে পারি, বাট আমাকে অবশ্যই কোটেশন মার্কটা দিতে হবে। আমি যখন বডিতে দিচ্ছি মেইন প্যারাগ্রাফে দিচ্ছি তখন আমাকে কোটেশন মার্ক দিয়ে আলাদা করে দিতে হবে, যেটা হচ্ছে কোট করছি আমি অথর থেকে, সর্বশেষে আবার ফুটনোটটা দিয়ে দিতে হবে। আর যদি আপনি ব্লক
করে দিতে চান, আলাদা প্যারাগ্রাফ করে দিতে চান, তাহলে সেটাও আপনাকে দুই দিকে সাধারণত বলা থাকে যে হাফ ইঞ্চি করে দুই দিকে সেটাকে ইন্টেন্ট করে দিতে হবে, সো দ্যাট এটা বোঝা যায় যে আপনি প্যারাগ্রাফ অন্য একটা জায়গা থেকে কোট করছেন। আমার কাছে মনে হয় প্যারাফ্রেজিং এবং কোটেশনের ক্ষেত্রে স্টুডেন্টরা এটা মাথায় রাখতে পারে। আমি যেটা স্টুডেন্টদেরকে বারবার বলবো, যদি আপনার মনে হয় আপনার প্রত্যেক লাইনে ফুটনোট দেওয়ার প্রয়োজন হয়, গিভ ইট, ফুটনোট প্রত্যেক লাইনে দেন, কিন্তু অন্যের কাজকে নিজের কাজ বলে চালাবেন, এটা একটা অপরাধের শামিল আমার কাছে মনে হয়। এই বিষয়গুলো যদি স্টুডেন্টরা মাথায় রাখে, প্যারাফ্রেজিং প্রপারলি করা, কোটেশন প্রপারলি করা এবং রেফারেন্সিং প্রপারলি দেওয়া, তাহলে হয়তো তার কাজটা একটা কোয়ালিটি সম্পন্ন কাজ হতে পারে বলে মনে হয়। রাইট, আমি পিজোরের কাছ থেকে দুটো পয়েন্ট একটু হাইলাইট করে আমি আবার অন্য গেস্টের কাছে যাব। সেটা হচ্ছে, আপনি পুরো পেপারই কোটেশনের মধ্যে রাখেন, ইউ উইল গেট 0, ফেল করবেন, বাট আপনি আপনার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে না। প্রত্যেক ইউনিভার্সিটিতে কিন্তু, বাংলাদেশে জানি না, প্রত্যেক ইউনিভার্সিটিতে একটা প্যানেল থাকে শুধু এই প্লেগারিজম জিনিসটাকে ডিল করার জন্য। আমি রিসেন্টলি আমার একটা লিভিং এক্সাম্পল, একটা স্টুডেন্টকে ইউকে তে টার্মিনেট করা হয়েছে তার একটা এসএতে সিমিলারিটিস পাওয়া গেছে, প্লেগারিজম পাওয়া গেছে জন্য। সো আপনি পুরোটাই কপি করেন, আপনাকে আরেকবার সুযোগ দিবে রিসিটের জন্য, কিন্তু আপনাকে ওই ডিসিপ্লিনারি বডিতে পাঠিয়ে আপনার স্টুডেন্টশিপ ক্যান্সেল করবে না। হ্যাঁ, সো বিদেশে যারা পড়তে যাবেন তাদেরকে এই বিষয়টাকে খুব সিরিয়াসলি দেখতে হবে যে প্লেগারিজম ইজ অ্যান অফেন্স। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা জিনিস, পিজোর আরেকটা জিনিস, হ্যাঁ, আমরা টিচারের চোখ থেকে যদি দেখি, ঘন ঘন কোটেশন দেওয়া কিন্তু আমাদেরকে খুব ইরিটেট করে। আপনি একটা যখন খাতা দেখবেন যে, তাহলে ভাই আপনার কি জিনিস এখানে, আপনি কি করলেন যদি সবই কোটেশন দিয়ে চালায় দেন, এইরকম একটা আমাদের মধ্যে টিচারদের মধ্যে কাজ করে। আমি এখন আবার হচ্ছে আমাদের শশী আপুর কাছে আসতে চাই, না আমি তাহসিন ভাইয়ের কাছে আসবো আগে, তারপর শশী আপুর কাছে আসবো। তাহসিন ভাইয়ের কাছে আমার প্রশ্ন, সেটা হচ্ছে, পিজুয়ার সাইটেশন রেফারেন্সিং নিয়ে অনেক কিছু বললো। আমি জানি যে অনেকগুলো সাইটেশনের মেথড থাকে, রেফারেন্সিং এর মেথড থাকে, সেই রেফারেন্সিং এর মেথডটাকে একটু স্টুডেন্টদেরকে পরিচয় করে দিবেন, মেথডগুলো আসলে জিনিসগুলো কি, কারণ স্টুডেন্টস আসলে এটা শুনলে একটু ভয় পায় যে আসলে জিনিসটা কি, আর আসলে সাইটেশন রেফারেন্সিং জিনিসটা কি, আপনি যদি একটু আমাদেরকে এক্সপ্লেন করেন। পিছুয়ারের কথা রেশ ধরেই বলতে হয় যে অন্য কোনো অথরের ওয়ার্ক যদি আমরা হুবহু কপি পেস্ট করে দেই, এটা আসলে প্লেজারিজম হয়ে যাচ্ছে এবং একটা অত্যন্ত সিভিয়ার একাডেমিক অফেন্স। রাইট, এবং যার ফলে কি হতে পারে, ওই কোর্সের রেজিস্ট্রেশন পর্যন্ত ডিল হয়ে যেতে পারে, আপনিও বলেছেন। তাহলে এখন পাই কি, তাহলে কি আমরা অন্য অথরের ওয়ার্ক কি সেখান থেকে ইনফরমেশন না? না, অবশ্যই নিব। নিরাপদ থাকার জন্য যেই ব্যবস্থাটা, সেটা হচ্ছে এই যে সাইটেশন বা রেফারেন্সিং ব্যবহার করা। কিরকম সেটা, সে ফর এক্সাম্পল আমরা একটা ফুটনোট দিতে পারি, কোনো একটা পার্টিকুলার অথরের কোনো একটা ওয়ার্ড থেকে আমরা কোনো একটা ইনফরমেশন নিয়েছি, আমরা ফুটনোটে উল্লেখ করে দিলাম কোন বই থেকে ইনফরমেশনটা নিয়েছি, বইটার অথর কে, বইটা কত পেজে এই ইনফরমেশনটা আছে, কোন পাবলিশার বের করেছে, কত সালে বের হয়েছে, এই তথ্যগুলো দিয়ে আমরা যদি রেফারেন্সিং করি, তখন কিন্তু সেটা আর প্লেজারিজমের পর্যায়ে পড়ছে না। সেটা তখন কোনো সমস্যা হচ্ছে না। এখন এখানে আরেকটা বিষয় আপনিও এটা আলোচনা করছিলেন যে স্টুডেন্টদের মনে অনেক সময় একটা ভীতি কাজ করে যে আমি যদি এত রেফারেন্সিং ইউজ করি তাহলে কি টিচার বিরক্ত হয়ে যাবে কিনা। হ্যাঁ, অতিরিক্ত ব্যবহার না করা ভালো, কিন্তু অ্যাকচুয়ালি পরিমিত পরিমাণে যদি আমি ঠিকমতো রেফারেন্সিং ব্যবহার করি, এটা কিন্তু একদিকে একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কিরকম? সেটা হচ্ছে আমি কিন্তু আই এম লেটিং দি এক্সামিনার নো যে আই হ্যাভ কনসাল্টেড দিস ম্যাটেরিয়ালস, এই বইগুলো, এই জার্নাল আর্টিকেল গুলো আমি পড়েছি, এটা আমি এক্সামিনারকে জানিয়ে দিতে পারছি। ইনফ্যাক্ট আমি আমার কোনো প্রফেসরকে এমনও দেখেছি যারা এসেটা ধরে লাইন বাই লাইন পড়ার আগে প্রথমেই ফুটনোটস বা বিবলিওগ্রাফি দেখতো। কারণটা কি? বিকজ জাস্ট সিম্পলি বিকজ অফ দ্য এক্সপিরিয়েন্স, তারা জানে যে টপিকে কাজটা করা হচ্ছে, এই টপিকের জন্য পারহ্যাপস এই ম্যাটেরিয়ালস গুলো থাকা উচিত। যদি রেফারেন্সিং এ ওই তথ্যগুলো থাকে, ওই বইয়ের রেফারেন্সিং থাকে, ওই জার্নালের কথাগুলো থাকে, তখন কিন্তু তারা ধারণা করে নিতে পারে যে প্রাইমা ফেসি একটা ইমপ্রেশন চলে আসছে যে হ্যাঁ, এখানে মনে হয় তথ্যগুলো ঠিক মতো আছে। আর সেটা যদি না থাকে, প্রথমে কিন্তু একটা নেগেটিভ ইমপ্রেশন চলে আসছে। কাজে রেফারেন্সিং দেওয়া, এটাতে আসলে নিজেকে ছোট মনে করার বা লজ্জিত হওয়ার বা ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু এটা একটা রাইট। সিস্টেম অনুযায়ী বুঝে শুনে করতে হবে। আচ্ছা, এখন এই রেফারেন্সিং গুলো যখন আমরা করব,
এটা বিভিন্ন রকম পদ্ধতি আছে। যেহেতু আমরা লিগ্যাল রিসার্চের কথা বলছি, বর্তমান সময়ে যেটা খুব প্রচলিত যেই রেফারেন্সিং স্টাইলটা বিশেষত ইউকে এবং ইউরোপের বিভিন্ন ল স্কুল গুলোতে সবচেয়ে বেশি ব্যবহার করে অস্কোলা। এখন যারা একেবারে আন্ডারগ্রাডস পর্যায়ে, জুনিয়র পর্যায়ে, অনেকে হয়তো মনে করতে পারে অস্কোলা না কাঁচকোলা, কি বলছে, এটা আবার কি জিনিস? তো এটা আসলে রাইট শর্ট রাইট ফর্ম। যদি আমরা ইলাবোরেটলি যদি আমরা বলি, অস্কোলা হচ্ছে কি অক্সফোর্ড ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড ফর দ্য সাইটেশন অফ লিগ্যাল অথরিটিস। পুরা নামটা অনেক সময় মনে রাখা হয়তো কঠিন হতে পারে, আমরা সংক্ষেপে মনে রাখতে পারি অস্কোলা, which is available online. গুগল করলে এটা আমরা সহজেই পেয়ে যেতে পারি। পুরো ডকুমেন্টটা তো প্রায় 50-60 পেজের মতো। এটা পড়াটা অনেক সময় লাগতে পারে। শর্ট ফর্ম, কুইক রেফারেন্স ফর্ম পাওয়া যায় 2 পেজের মধ্যে। আমি যেটা করতাম, ইউকে তে থাকার সময় তো হলে থাকতাম, তো তো আমার পড়ার টেবিল যেটা ছিল সামনে বোর্ডে, ওই কুইক রেফারেন্সটা ওটা আমি পেস্ট করে রাখতাম। ওটা দেখে অ্যাসাইনমেন্টের সময়, এসে রাইটিং এর সময় ওটা আমি ব্যবহার করতাম। তো এই এটা হচ্ছে দিস ইজ অ্যাবাউট অস্কোলা। তো প্রপারলি রেফারেন্সিংটা ব্যবহার করতে হবে আর কি, ঠিক আছে? আর অন্যান্য রেফারেন্সিং স্টাইলও অবশ্যই আছে, কিন্তু ইট ডিফার্স। অনেক দেখা যায় এক ইনস্টিটিউশন থেকে আরেক ইনস্টিটিউশন, শুধু এক ইনস্টিটিউশন টু আরেক ইনস্টিটিউশন কি, একই ইউনিভার্সিটির ভেতরেও ফ্রম ওয়ান স্কুল টু অ্যানাদার স্কুল অর ফ্রম ওয়ান ডিপার্টমেন্ট টু অ্যানাদার ডিপার্টমেন্ট প্রেফারেন্স ডিফার করতে পারে। ইভেন উইদিন দ্য সেম স্কুল, একই ডিপার্টমেন্টের ভিতরেও এক ফ্যাকাল্টি থেকে আরেক ফ্যাকাল্টির প্রেফারেন্সও কিন্তু ভ্যারি করতে পারে। সো ফ্যাকাল্টি যেভাবে বলবেন বা ডিপার্টমেন্ট বা স্কুলের যদি কোনো ইউনিফর্ম পলিসি থাকে, সেই অনুযায়ী আমরা যেটা অ্যাপ্রোপ্রিয়েট রেফারেন্সিং স্টাইল সেটা আমরা ফলো করব। জি তাসিম ভাই, আরেকটা পয়েন্ট আমি অ্যাড করি, সেটা হচ্ছে আপনি যদি যে কোনো একটা অ্যাডাপ্ট করে ফেলেন, একটা মেথড যদি আপনার ব্রেনে একবার সেট হয়ে যায়, তাহলে কিন্তু বাকিগুলো অ্যাডাপ্ট করা কিন্তু ইটস ভেরি ইজি আসলে। মানে মোর অর লেস হয়তো একটু এদিক ওদিক, একটা হয়তো আইটালিক করতে বলছে, একটা করছে না। যে কোনো একটা, আমার কাছে মনে হয় ল স্টুডেন্টসদের জন্য বা আমাদের এশিয়ান কান্ট্রিগুলো অস্কোলাই আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ফলো করি, বা ইউকে তে আমাদের কমন ল সিস্টেম গুলোতে মানে অস্কোলাটাই ফেমাস আর কি। তো অস্কোলাটা যদি স্টুডেন্টস একবার গ্র্যাব করে ফেলতে পারে, তো আরগুলা মানে কোনো ব্যাপারই না, এটা খুব ইজি আসলে অ্যাডাপ্ট করা। আর অস্কোলার আর একটা খুব রেফারেন্সিং সুবিধাজনক দিক হচ্ছে যে এখানে পাংচুয়েশন খুব কম, যে কারণে শেখাটা আমার মনে হয় খুব রাইট, সহজ কম্পেয়ার টু সাম অফ দি হ্যাঁ আদার আমি তো এক্সাম। বলি অস্কোলা একটু ঢং কম, মানে এত ঢং টং না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি দেখলেই খুব সিম্পল না। অন্যান্য হার্ভার্ড মেথডে আপনি সারনেমকে আগে নিয়ে আসেন, তারপর সব ফেলে দেন, প্রথম অক্ষর রাখেন, ডট দেন, অনেক হ্যাসেল। বাট অস্কোলাটা কিন্তু এত জিনিস দরকার নাই, আপনি সিম্পল সিম্পল সিম্পল। অনেক। আমি মানে সবার সাথে হাবিব একটা ভাই, পয়েন্ট। আমি একটা বিষয় একটু অ্যাড করতে চাচ্ছি তাসিম জি ভাইয়ের জি সাথে। প্লিজ প্লিজ। অনেক সময় স্টুডেন্টরা এরকম হয়, ধরেন একটা পেপারে সে 10টা জার্নাল আর্টিকেল রেফার করছে। এখন তাকে বললাম যে আপনি একটা রেফারেন্সিং স্টাইল ফলো করবেন। তো তার প্রশ্ন অনেক সময় এরকম, স্যার আমি 10টা জার্নাল আর্টিকেল দিব, তো আমি 10টাই কি আলাদা আলাদা সাইটেশন স্টাইল ফলো করব কিনা? দেখা গেল একটা জার্নাল আর্টিকেল সে অস্কোলা ফলো করলো, আরেকটা এজিএলসি ফলো করলো, আরেকটা এপিএ ফলো করলো, আরেকটা শিকাগো ম্যানুয়াল ফলো করলো, খুব বেশি এক্সপ্লোর করার জন্য, টিচারকে দেখানোর জন্য যে আমি কতগুলো রেফারেন্সিং স্টাইল আসলে দেখেছি। তো আমার কাছে মনে হয় এটা স্টুডেন্টদের আসলে আমাদের বলে দেওয়া উচিত যে আপনি যে কোনো একটা রেফারেন্সিং গাইডলাইন ফলো করেন, চুজ করেন, এবং ওইটাই আপনাকে কিন্তু হোল পেপারে আপনাকে ফলো করতে হবে। জার্নাল, বুক, কেসেস, স্ট্যাটিউটস, সবগুলোর ক্ষেত্রে একটা রেফারেন্সিং স্টাইলে আপনাকে কিন্তু ফলো করতে হবে। আপনি একই পেপারে কিন্তু এক্স্যাক্টলি ইউনিফর্মিটিটা আপনাকে রাখতে হবে। একই জার্নাল আর্টিকেল আপনি বই একটা স্টাইলে রেফার করবেন, আবার জার্নাল আর্টিকেল এক স্টাইলে রেফার করবেন, কেসেস এক স্টাইলে রেফার করবেন, এরকমটা আসলে এটার কোনো স্কোপই নাই আসলে, স্কোপ নেই আসলে। রাইট। আর আর সবচেয়ে বিষয়টা হচ্ছে যে আপনি যে একটা টপিক যখন পাবেন, যেটা তাহসিন ভাই প্রথমেই ডিসকাশন করলো প্রি প্ল্যানে, ওখানে প্রথমেই দেখতে হবে ইনস্ট্রাকশনটা প্রপারলি পড়ার একটা বিষয় থাকে, যে টিচার কি কি ইনস্ট্রাক্ট করলো, এটার ফন্ট কত হবে, এটা কোন ইয়াতে হবে, স্পেসিং কত হবে, ওই জায়গাতে আপনাকে দেখতে হবে যে আসলে কোন মেথডটা আপনার টিচার আপনাকে ফলো করতে বলেছে। সেটাই আসলে মেইন, যেটা ফলো করতে বলেছে পুরোটাই আপনি একই রকম করবেন, ওটাকেই পুরোটাই মানে পুরো থ্রু আউট দি পেপার আপনাকে সেটাকেই ফলো করতে হবে, এটাই হচ্ছে কথা। আমরা এখন শশী আপুর কাছে আসতে চাচ্ছিলাম। শশী আপু, আপনি একটু যদি বলেন যে প্লেগারিজম বিষয়টা, এটা মানে আমাদের উচ্চারণ করতে অনেকের কষ্ট হয়, যে প্লেগারিজম এই যে জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা আসলে কি, মানে
এটা যদি একটু স্টুডেন্টসদের বোঝান, এটা আসলে আমার কাছে মনে হয় ওয়ান অফ দি মোস্ট মানে ইম্পর্টেন্ট এবং কনসার্ন হওয়া উচিত স্টুডেন্টদের। আসলে এটা জিনিসটা কি, প্লেগারিজম জিনিসটা কি বা কিভাবে হয় এটা? আচ্ছা, প্রথমেই যদি শুরু করতে চাই যে প্লেজারিজমের আসলে জিনিসটা কি, হাবিব যেটা বললো, পিজর অলরেডি বলেছে যে আমরা আরেকজনের যে শুভ কপি করে দিচ্ছি সেটাই প্লেজারিজম। প্লেজারিজম আসলে শুধু যে কপি করছি সেটাও না, পিজর এটাও বলেছে যে আমি আরেকজনের আইডিয়া নিচ্ছি সেটাও প্লেজারিজম। তাহলে ডেফিনেশনটা কিন্তু এরকমই যে আমি যদি অন্য কারোর ওয়ার্ককে অথবা আইডিয়াকে নিজের বলে যখন আমি প্রেজেন্ট করছি সেটাই হচ্ছে প্লেজারিজম। এখন স্টুডেন্টদের মধ্যে একটা ধারণা আছে যে আমি যদি ডিরেক্ট কপি পেস্ট করি শুধু সেটাই হচ্ছে প্লেজারিজম, কিন্তু আমি যদি আইডিয়া নেই অথবা প্যারাফ্রেজিং করি সেটা প্লেজারিজম না। আমি তো প্যারাফ্রেজিং করছি, আমি তো আমার মতো করে লিখলাম, এটা প্লেজারিজম কিভাবে হলো, এরকম একটা ধারণা থাকে। তো আমি আসলে আজকে স্টুডেন্টদের উদ্দেশ্যেই বলবো যে প্লেজারিজম অনেক ধরনের হয়ে থাকে। প্রথমেই যদি ধরি যে ভার্বাটিম প্লেজারিজম, যেটা যেটা আমি ডিরেক্ট কপি পেস্ট করে দিচ্ছি সেটা হচ্ছে ভার্বাটিম প্লেজারিজম। আমি একজনের একটা কোটেশন নিলাম, আমি কোট না করে ডিরেক্ট কপি পেস্ট করে এটা আমার লেখা, আমি এটা বললাম, কিন্তু আমি যদি আবার কোটেশন দিয়ে দিই তখন এটা প্লেজারিজম থাকছে না। সেকেন্ডলি আমরা যদি বলি যে প্যাচ ওয়ার্ক প্লেজারিজম, যেটা যে আমি বিভিন্ন একটা আর্টিকেলের 10টা লাইন থেকে চুরি করে 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 আমি একটা লাইন বানালাম, যে সবগুলো আমি জোড়া দিলাম, জোড়া তালি দিয়ে আমি সুন্দর একটা ড্রেস বানালাম, সেটা পরে আমি চলে আসছি টিচারের সামনে, সেটাও কিন্তু নিজেকে প্লেজারিজম। পণ্ডিত বলে জাহির করলাম। হ্যাঁ, নিজেকে পণ্ডিত বলে জাহির করলাম যে আমি অনেকগুলো আর্টিকেল পড়ছি, এটাও কিন্তু প্লেজারিজম, যে আমি প্যাচ ওয়ার্ক করছি, অনেকগুলো জিনিসকে একসাথে যুক্ত করছি। তারপর আরেকটা আমি যদি বলি যে প্যারাফ্রেজিং প্লেজারিজম, যে আমি আরেকজনের আইডিয়াটাকে নিজের বলছি, এটা পিজর অলরেডি বলেছে যে আমি যদি আরেকজনের আইডিয়াটাও নেই সেটাও আমাকে সাইটেশন দিতে হবে যে আমি এর কাছ থেকে আইডিয়াটা নিয়েছি। আমি সবগুলাই হচ্ছে সিনোনিম ইউজ করলাম অথবা সবগুলা সেন্টেন্সই চেঞ্জ করে ফেললাম, কিন্তু আইডিয়াটা আমার না, আমি যার কাছ থেকে আইডিয়া নিয়েছি তাকে আমার অবশ্যই ক্রেডিট দিতে হবে, তো সেটাও প্লেজারিজম হয়ে যাবে। আরেকটা যেটা আমি জানি না পিজর অথবা তাহসিন এটা ফেস করেছে কিনা, আমি প্রায় সময় ফেস করি যে যেটা গ্লোবাল প্লেজারিজম বলি, যে একজনেরটা আমি পুরা কপি পেস্টই, ফুলটাই কপি ধরতে গেলে ফটোকপি করে আমি শুধু আরেকজনের নাম আইডি বসিয়ে দিচ্ছি, এটা আমি প্রায় সময় ফেস করি, আমার স্টুডেন্ট এটা করে। আমি জানি না তোমাদের স্টুডেন্টরা করে কিনা, মানে পুরো পেপারটাই সেট থাকে, পুরাটাই আরেকজন সেট, আর্টিকেল নিজের নাম দিয়ে চালিয়ে যায়। হ্যাঁ, শুধু নামটা এবং আইডিটা চেঞ্জ, বাকি সবকিছুই এক, ফরম্যাটিং সবকিছু এক, যে তুমি দেখলেই বুঝবা যে এটা আসলে সে আরেকজনেরটাই দিচ্ছে। তখন আমরা যেটা করেছি সবাইকে জিরো দিয়ে দিই, এটাও কিন্তু এক ধরনের প্লেজারিজম, যে গ্লোবাল প্লেজারিজম যেটা। তারপরে আরেকটা কাজ যেটা স্টুডেন্টরা করে যে সেলফ প্লেজারিজম। সেলফ প্লেজারিজম কি, যে আমাকে হয়তো টর্টে একটা অ্যাসাইনমেন্ট আমাকে স্যার দিয়েছিল, সেম টপিকের অ্যাসাইনমেন্টই হয়তো আমাকে অন্য একটা কোর্সে দিল, অথবা মুসলিম ল এর একটা অ্যাসাইনমেন্ট হয়তো আমাকে ইনহেরিটেন্স করতে গিয়ে সেম অ্যাসাইনমেন্ট হয়ে গেল টপিকটা সামহাউ। তখন আমি শুধুমাত্র কোর্স টাইটেলটা চেঞ্জ করে আমি নিজের জিনিসই নিজে আবার চুরি করতেছি, করে আমি আরেকটা ইয়েতে কোর্সে প্রেজেন্ট করছি, সেটাও কিন্তু এক ধরনের প্লেজারিজম। তাহলে আমরা যদি প্লেজারিজম করি তাহলে এটার এগেইনস্টে অ্যাকশন কি হতে পারে? তারপরে আমরা যদি আইপির যেই কাজগুলো আছে, ট্রেডমার্ক পেটেন্ট, এগুলোর যে ইনফ্রিঞ্জমেন্ট, ওটাও কিন্তু এক ধরনের প্লেজারিজম, যেটার জন্য আমাদের যে অ্যাক্ট আছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাক্টে ডিরেক্ট পানিশমেন্টের কথা আছে, কিন্তু আমাদের দেশে এখনো প্লেজারিজমের জন্য আমরা যে অ্যাকশনটা নেই, আমরা হয়তো স্টুডেন্টকে জিরো দিয়ে দিচ্ছি অথবা কোর্স থেকে এক্সপেল করে দিচ্ছি, আর খুব বেশি হলে এটা ইউনিভার্সিটির যেই আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে ওখানে হয়তো হ্যান্ড ওভার করে দিচ্ছি, যে অথরিটি ডিসিশন নিবে ওদের কি করতে হবে। আরেকটা প্রবলেম যেটা আমাদের দেশে আছে আমার মনে হয়, যে আমাদের কোনো প্লেজারিজম ধরার জন্য কোনো সফটওয়্যার নাই। যে কোনো একটা সফটওয়্যার যদি প্রত্যেকটা ইউনিভার্সিটি ওরা যদি রাখে নিজেদের কাছে তাহলে কিন্তু আমাদের টিচারদের জন্য খুব ইজি, আমরা পিডিএফ ফাইলটা নিলাম অথবা ওয়ার্ড ফাইলটা নিলাম, নিয়ে ওই সফটওয়্যারে দিয়ে দিলেই আমরা ধরতে পারলাম যে কত পার্সেন্ট এখানে প্লেজারিজম হয়েছে। পিজোর মনে আছে কিনা যে রিজওয়ান স্যারের ছিল টার্নিট ইন, ওই সফটওয়্যারটা স্যারের ছিল, স্যার আমাদের কাছ থেকে সবসময় সফট কপি নিয়ে ওটা চেক করতো। আমার মনে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটি আসলে এটা ইউজ করা উচিত। এটা নির্দিষ্ট কোনো ফ্যাকাল্টি সে নিজে কেন এটা ইউজ করবে, এটা ইউনিভার্সিটি প্রোভাইড করা উচিত প্রত্যেকটা ডিপার্টমেন্টে অথবা প্রত্যেকটা ফ্যাকাল্টির কাছে, যাতে এটা চেক করাটা একটু ইজি হয়। কারণ স্টুডেন্টরা ভাবে যে স্যার অথবা ম্যাডাম কয়টা জিনিস মিলাবে, কয়টা লাইন সে মিলাবে, কিন্তু ওরা হয়তো এটা চিন্তা করে না যে আমরা একটা রিসার্চ টপিক দেওয়ার আগে আমরা নিজেরাও কিন্তু রিসার্চ করে নিই যে এখানে কি কি স্টুডেন্টরা লিখতে পারে, ওরা হয়তো এটা চিন্তা না করেই কপি পেস্টটা করে ফেলে। তারপরে আবার আমি রিসেন্টলি দেখলাম যে ইন্ডিয়া আর পোল্যান্ডে মেবি যে ওরা প্লেজারিজমের জন্য ইমপ্রিজনমেন্ট দিচ্ছে,
যে যদি খুব বেশি করো, তুমি যদি 90% 100% প্লেজারিজম করো, তখন স্টুডেন্টদেরকে ইমপ্রিজনমেন্ট দিচ্ছে। বাংলাদেশে হয়তো এরকম ইম্পোজ করা উচিত, তাহলে আমার মনে হয় কোনো না কোনো কোর্সে প্রত্যেকটা স্টুডেন্টেরই হচ্ছে সেই পানিশমেন্ট পেতেই হবে। স্টুডেন্টরা ভয় পাবে আপু। স্টুডেন্টরা ভয় পাবে। হ্যাঁ, না, আমি তাহলে মানে প্লেগারিজম নিয়ে যখন আপু একটা ইন্টারেস্টিং পয়েন্ট বললো প্রিজনে দেওয়া, আমি কয়েকটা কথা বলি, খুব মজার কথা। এমন এমন লোক আছে যে কেউ কল্পনাও করে নাই যে কি হতে পারে প্লেগারিজমের জন্য। আমাদের বারাক ওবামার এগেইনস্টে কিন্তু অ্যাকিউজেশন আছে প্লেগারিজমের। তারপর মার্টিন লুথার কিং জুনিয়র তার হচ্ছে যখন থিসিস লিখছিল, তার ওয়াইফের একটা পোর্শন কপি করার কিন্তু এলিগেশন আছে। হ্যাঁ, তারপর আরেকটা সুন্দর হিস্ট্রি বলি। 1988-এ এক ভদ্রলোক ভাইস প্রেসিডেন্টের জন্য করছিল, নমিনেটেড হয়ে গিয়েছিল মোস্ট প্রবাবলি ইউএসএ তে। তাকে আপনার এই প্লেগারিজম ইস্যুটা যখন একটা জার্নালিস্ট হাইলাইট করে, তার ওই ক্যান্ডিডেসি বাতিল হয়ে যায়। তার ছোট্ট একটা পোর্শন সে কোনো এক সময় কপি করেছিল কোথা থেকে। তো এটা যে কত সিরিয়াস, এটা বোঝানোর জন্য আমাদের স্টুডেন্টদেরকে আমরা বললাম যে আসলে ইটস ভেরি সিরিয়াস। আমার কাছে মনে হয় এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। কোনোভাবেই আমাদের কপি পেস্টকে নো বলা উচিত আর কি, একদমই না। আর ওদের সাথে এটাও মাথায় রাখা উচিত যে শুধু কপি পেস্টই প্লেজারিজম না, আরো অনেক ধরনের রাইট। প্লেজারিজম হতে পারে। কারেক্টলি বললেন যে সেলফ প্লেগারিজম। আমি আজকে একটা পেপার লিখলাম, কালকে আরেকটা লিখছি, ওটাকে যদি আমি প্রপারলি রেফার না করি আমার আগেরটাকে, তাহলে ইটস প্লেগারিজম। তো এই জায়গাগুলোতে একটু কেয়ারফুল হতে হবে। আমি এখন মিস রিজওয়ানের কাছে, হাবিব একটা ফ্যাক্ট জি জি প্লিজ প্লিজ একটু অ্যাড করতাম। জি প্লিজ। আচ্ছা, আমরা ইউকে থাকার সময় একটা খুব ভয়ঙ্কর স্ট্যাটস আমি দেখছিলাম যে ওখানে যে ইউকে ইউনিভার্সিটি গুলাতে 50% অফ দ্য স্টুডেন্টস যারা প্লেজারিজম করে এরা দেখা গেছে সাউথ এশিয়ান হয় সাধারণত। ভেরি হাই পার্সেন্টেজ, আমরা 50% ওদেরকে সাউথ ট্রেন আপ। এশিয়ান। তো আমার মনে হয় আমাদের আজকে আলোচনাটা আমাদের ছেলে মেয়েদের জন্য খুব ইউজফুল হবে, ভবিষ্যৎ অন্যরকম হবে। তাসিম ভাই, আপনার সাথে যদি কমে একটু অ্যাড আসবে। করি, আপনি হয়তো রিলেট করতে পারবেন। আমরা যখন ইউকে তে প্রথম পড়াশোনা করতে চাই, তখন কিন্তু আমাদেরকে লাইব্রেরিয়ান থেকে শুরু করে সবাই ধরে ধরে লাইব্রেরিতে নিয়ে গিয়ে এই সমস্ত জিনিসগুলো বোঝাতো। অনেকগুলো সেশন ছিল, প্রথম 1-2 মাস তো শুধু সেশনের পর সেশন অ্যাড করতাম যে হোয়াট ইজ প্লেগারিজম, কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে অনলাইন থেকে মেটেরিয়াল কালেক্ট করতে হয়। তো আমাদের ইউনিভার্সিটিতে মনে হয় এই ধরনের এই বিষয়টাতে আমাদের একটা লেখ আছে, এবং এটাতে আমাদের আসলেই সিরিয়াসলি কাজ করা উচিত যদি আমরা গবেষণাতে আগে যেতে চাই। কারণ আমরা স্টুডেন্টসদেরকে তো দোষ দিয়ে লাভ নাই, সে জানেই না জিনিসটা কি, তাকে আমরা ট্রেন আপ করছি না। আপনি যদি একটা কোর্সই রাখেন মানে স্টুডেন্টদের জন্য একদম বিগিনিং এ, যে কোর্সে বা কিছু ক্লাস যদি রাখেন, কম্পালসারি করে দেন যে কিভাবে রিসার্চ করতে হয়, কোনটা প্লেগারিজম, আমরা যে বিষয়গুলো আজকে ডিসকাস করলাম সেগুলো নিয়ে যদি 2টা ক্লাস করে, ম্যান্ডেটরি 10টা ক্লাস করে, তাহলে কিন্তু সে প্রথম দিনে জেনে যাচ্ছে যে আমি প্লেগারিজম করলে কি কি আমার প্রবলেম ফেস করতে হতে পারে, আমার জিনিসটা কিভাবে করব না, কিভাবে অ্যাভয়েড করতে পারি, প্রত্যেকটা জিনিস ইজিলি কিন্তু স্টুডেন্টসরা তখন বুঝতে পারবে। হ্যাঁ, এবং কনসিকুয়েন্সটাও বুঝতে পারবে। আমি এখন ভাই আমি সরি ফর দ্য ইন্টারাপশন। আমি শশী আপু যেটা বলছিল যে কিছু ইউনিভার্সিটিতে ট্রানিটিন আছে, কিছু ইউনিভার্সিটিতে নেই। ট্রানিটিন কিন্তু খুব ভালো একটা রোল প্লে করছে আসলে প্লেজারিজমের বিষয়টা স্টুডেন্টদেরকে অ্যাওয়্যার করার জন্য। তো আমার কাছে মনে হয় আমরা একটা প্র্যাকটিস আসলে ডেভেলপ করতে পারি, যেটা হচ্ছে যে তাসিম ভাই যেটা বলছিল যে সবচেয়ে বেশি সাউথ এশিয়ান ইউনিভার্সিটি বা সাউথ এশিয়ান স্টুডেন্টসরাই হয়তো বেশি প্লেজারিজম করছে, এটাই হয়তো দেখা যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে স্টুডেন্টদের আসলে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে টার্নিটিন সার্ভিসটা আসলে থাকা উচিত। আমি যেমন যখন ব্র্যাকে পড়েছি তখন আমাদের কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটিতে টার্নিটিন ছিল, আমাদের লাইব্রেরি ছিল, সেখানে আমরা স্টুডেন্টরাও অ্যাক্সেস করতে পারতাম, টিচাররাও অ্যাক্সেস করতে পারতাম, এবং আমরা আমাদের একটা রিপোর্ট পেতাম যে আসলে কোন কোন কত পার্সেন্টেজ আমার পেপারটা প্লেজারাইজড হচ্ছে বা কোন কোন জায়গায়। অনেক সময় হয় কি যে আমরা হয়তো প্যারাফ্রেজ করেছি, প্রপারলি করেছি আমার কাছে মনে হচ্ছে, কিন্তু আবার আমি যখন টার্নিটিনে সেটা চেক করাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আমি যে জায়গাটা প্যারাফ্রেজ করলাম সেটাও আসলে প্লেজারাইজড দেখাচ্ছে, সেটাও বলছে যে অন্য এক জায়গা থেকে কপি করেছি। তো তখন আমি আবার সেই জায়গায় হয়তো ওয়ার্ডিংস গুলো আবার চেঞ্জ করে দিতে পারি, আমি আবার হয়তো পেপারটা আরেকটু ডেভেলপ করতে পারি। তো আমাদের যেমন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতেও আছে, আমাদের লাইব্রেরিতে টিচারদেরকে ট্রেনিংও দেওয়া হয় যে টার্নিটিন কিভাবে ইউজ করতে হয়। তো আমার কাছে মনে হয় প্রথমত এই প্র্যাকটিসটা আমাদের ডেভেলপ করা উচিত প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। দ্বিতীয় আরেকটা প্র্যাকটিস হতে পারে, দ্বিতীয় আরেকটা প্র্যাকটিস হতে পারে যে স্টুডেন্টদেরকে আপনি যেটা বলছিলেন ইনিশিয়ালি প্রথম থেকেই তাদেরকে বুঝিয়ে দেওয়া যে রিসার্চ কি এবং প্লেজারিজম কি।
আমার যেমন আমি ফার্স্ট সেমিস্টারে লিগ্যাল সিস্টেমের ক্লাস নিই, আমার এই ক্লাসের সিলেবাসে রিসার্চের কোনো অংশ আসলে নেই, বাট আমি ইন্টেনশনালি ওদেরকে 10 মার্কসের একটা অ্যাসাইনমেন্ট দিই, অনেক সময় 5 মার্কসেরও দিয়ে থাকি। এটা দেই এই জন্য যাতে ওদেরকে বোঝানো যায় রিসার্চ কাকে বলে এবং প্লেজারিজম বা অন্যান্য রিসার্চের যে প্রাসঙ্গিক বিষয় আছে সেগুলো কি। সেটার জন্য আমাকে আগে শুরুতে ক্লাস নিতে হয়। একদম ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট যারা আছে ওদেরকে আসলে ফার্স্ট সেমিস্টারেই রিসার্চ বোঝানো, প্লেজারিজম বোঝানো, সাইটেশন বোঝানো সবচেয়ে বেশি কষ্টের কাজ মনে হয়। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটি ইউনিভার্সিটি, আমরা ব্যক্তিগতভাবে হোক কালেকটিভ ভাবে হোক, এই একটা সফটওয়্যার থাকা, ইউনিফর্ম একটা সফটওয়্যার থাকা এবং প্রথম সেমিস্টার থেকে স্টুডেন্টদেরকে প্লেজারিজম প্লাস রিসার্চের বিষয়গুলো জানানোর, এই দুইটা প্র্যাকটিস যদি আমরা স্পেসিফিক্যালি ফলো করি তাহলে হয়তো একটা স্টুডেন্ট 4 বছর পরে অনার্স করার পরে হয়তো সে অনেকটা ম্যাচিউরড হয়ে ইন কেস অফ রিসার্চের ক্ষেত্রে এইসব বিষয়গুলো হয়তো সে অনেকটা জেনেই বের হবে। রাইট। আমি দেখছি আমাদের একটা স্টুডেন্ট কমেন্ট করেছে, আশিকুর রহমান, যে বলছে যে still law students of BRAC University has to check their final research paper through Turnitin before submitting it. রাইট So রাইট that's রাইট very good news. That's very good news যে BRAC University এটা ইনিশিয়েটিভ নিয়েছে। আমি শুনছিলাম, আমি এই গুড নিউজটা কিন্তু আমাদের সময় ছিল না। আমাদের সময় সেটা ছিল না। আর সামহাউ আমরা এখানে সবাই ব্র্যাকের স্টুডেন্টস, সেটাও বলে দিচ্ছি। আমাদের একসময় আমরা সবাই ব্র্যাকেরই অ্যালামনাই। সো হ্যাঁ, যদি করে থাকে আমরা স্ট্রেসটা ইভেন পার্সেন্টেজও ঠিক করে দিয়েছি। সে আসলে ব্র্যাকের না, আমরা এখানে বাকিরা ব্র্যাকেরই সামহাউ কানেক্টেড সবাই। সো এখন আমি সবার শেষে ব্যারিস্টার রিজওয়ানার কাছে আসবো। আপনার কাছে যেটা জানতে চাবো যে সবাই ফুটনোটিং বা রেফারেন্সিং মেথড গুলা বললো, সবকিছু বললো, জাস্ট শেষে আপনি বলবেন যে একটা পেপার লেখা শেষ, আপনি স্ট্রাকচারটা খুব সুন্দর করে বোঝালেন স্টুডেন্টদেরকে, যে যে একটার পর একটা যে ব্লক বিল্ডিং এন্ড এভরিথিং, লাস্টের যে কাজগুলো থাকে সুন্দর করে প্রুফ রিড করা, হ্যাঁ আরো কিছু বিষয় থাকে, হ্যাঁ এই বিষয়টা লাস্টে কি করা উচিত? একটা স্টুডেন্টের পেপার রেডি, সেই অবস্থায় তার কি কি কাজগুলো করা উচিত আপনি যদি একটু বলেন আমাদেরকে প্লিজ। থ্যাংক ইউ। আসলে এই যে প্লেগারিজম নিয়ে যে সিরিয়াসনেসটা সবাই বলছিল, আই হোপ স্টুডেন্টরা এটা শোনার পরে তারা আসলে প্রপারলি রেফারেন্সিংটা করবে। আর আমি আমার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমরা যখন বারেট ল করছিলাম, আমাদের কোর্সের শুরুতে প্রথম এক মাস কার্ডিফ ইউনিভার্সিটি কিন্তু আমাদেরকে একদম হাতে ধরে ধরে আমাদেরকে রিসার্চটা শিখিয়েছিল, এবং ওই ওই এক মাসের ক্লাস আমাদের পুরো 9 মাসের কোর্সে কিন্তু অনেক বড় একটা ব্যাকআপ ছিল। হ্যাঁ, আমরা যখন অ্যাডভোকেসির জন্য প্রিপারেশন নিতাম, ওই রিসার্চটা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছে। তো আচ্ছা, এখন আমি আপনার কোশ্চেনে আসি। আসলে তাসিন ভাইয়া এবং পিজর অলরেডি বলেছে যে রিসার্চ কিভাবে, রেফারেন্সটা কিভাবে দিতে হবে, বিবলিওগ্রাফিটা কিভাবে করতে হবে। তো আপনি যখন এসেটা লেখা শেষ, এখন আপনি কি করবেন? আপনার লেখাটাকে সাজাবেন। হ্যাঁ, তো আমি রেফারেন্সিং ব্যাপারে শুধু শুধু ছোট্ট একটা কথা অ্যাড করি, দ্যাট ইজ হচ্ছে ক্রস রেফারেন্সিং। তো আপনি একটা রেফারেন্স কিন্তু মোর দ্যান ওয়ান টাইম ইউজ করতে পারেন। হ্যাঁ, ইন দ্যাট কেস আপনার কিন্তু এটা বারবার মেনশন করার প্রয়োজন নেই। ফর এক্সাম্পল, আপনি হয়তো ফুটনোট নাম্বার 20-এ যেটা ইউজ করেছে রেফারেন্সটা, এটা হয়তো ফুটনোট নাম্বার 30-এ আবার চলে আসছে। তো ইন দ্যাট কেস আপনাকে কিন্তু পুরোটা আবার রেফার করতে হবে না, আপনি জাস্ট অথরের নামটা দিবেন এবং ব্র্যাকেটে ওপরে ওই ফুটনোট নাম্বারটা দিয়ে দিবেন। দ্যাটস ইট, আর কিছু কিন্তু করার প্রয়োজন নাই। আর বিবলিওগ্রাফি সম্পর্কে ছোট্ট করে একটু বলি। বিবলিওগ্রাফিটা হচ্ছে এমন একটা জায়গা, এটা যেন আপনার এক্সামিনার ওয়ান গ্ল্যান্সে দেখে বুঝতে পারে যে আপনি কি কি রিসোর্স ইউজ করেছেন, যেটা তাসিন ভাই অলরেডি বলেছেন। আর এই যে রেফারেন্সিং, বিবলিওগ্রাফি, এই জায়গাটা কিন্তু এমন একটা জায়গা, এখানে কিন্তু আপনি যদি প্রপারলি নিট এন্ড ক্লিন ভাবে করেন, আপনি কিন্তু কিছু এক্সট্রা মার্কস পেতে পারেন এবং আপনার কাজের কোয়ালিটিটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড করে দেয়। ঠিক আছে? আরেকটা জিনিস হলো যে হচ্ছে আপনার বিবলিওগ্রাফিটা হয়ে গেলে তারপরে আপনি যেটা করবেন, টেবিল অফ কন্টেন্ট। অনেকে মনে করে আচ্ছা ছোট একটা এসে, এটাতে টেবিল অফ কন্টেন্ট দরকার নাই। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। টেবিল অফ কন্টেন্টটা কিন্তু আপনার এসেটাকে খুব স্ট্যান্ডার্ড একটা লুক দিবে, এবং এটা কিন্তু একটা এক্সামিনারের জন্য খুবই ইউজফুল। টেবিল অফ কন্টেন্টটা দেখে কিন্তু সে বুঝবে যে আপনার আসলে কোন পেজে কি আছে। ঠিক আছে? আর লাস্টলি আরেকটা জিনিস বলতে চাই, আপনার যখন সবকিছু করা হয়ে যাবে, আপনি মেক শিওর করবেন যে আপনার যে লেখার ফন্টটা ঠিক আছে কিনা, সব জায়গায় সেম ফন্ট আছে কিনা, লাইনগুলোর মাঝখানে স্পেসিংটা ঠিক আছে কিনা, এটা মেক শিওর করবেন।
আরেকটা জিনিস হলো প্রুফ রিডিং। আপনি একবার, দুইবার, তিনবার, চারবার যতবার পারবেন প্রুফ রিডিং করবেন। দেখবেন এভরি টাইম একটা করে আপনি ভুল ধরতে পারছেন। কারণ আপনি যতবার প্রুফ রিড করবেন আপনার কাজের কোয়ালিটি তত বাড়বে। মনে রাখবেন আপনি হয়তো অনেক কষ্ট করে একটা এসে লিখেছেন, অনেক রিসোর্সফুল একটা এসে লিখেছেন, বাট আপনি যে রেফারেন্সিং, বিবলিওগ্রাফি, হ্যাঁ, এই জায়গাগুলো কমপ্লিট ম্যাচ আপ করে রেখেছেন, তাহলে কিন্তু আপনার কাজের কোয়ালিটি ডাউন হবে এবং আপনি কিন্তু ভালো মার্কস পাবেন না। সো প্রুফ রিড ইজ আ মাস্ট থিং। থ্যাংক ইউ। পিজু আর আমার প্রুফ রিডার ছিলাম, মনে আছে? আমার মনে আছে শশী আপু, এবং আমার প্রুফরিডার আপনি ছিলেন। আমরা যে থিসিস করেছি অনার্সে, Serious করেছি। আমরা আসলে মিউচুয়ালি একে অপরকে মানে ওই সময়টাতে ইভেন এখনো ট্রাস্ট করতাম, এখনো করি ইনফ্যাক্ট। তো আমার কাছে ট্রাস্টের জায়গাটা অনেক ইম্পর্টেন্ট মনে হয়, কারণ স্টুডেন্টদেরকে আমি এখনো বলি যে তোমার পেপার তুমি অন্য তোমার কোনো ফ্রেন্ড থাকলে তাদেরকে দিয়ে পড়াতে পারো, প্রুফরিডিং করাতে পারো, বাট দেখবা যে ট্রাস্ট আছে কিনা। কারণ হচ্ছে তোমার পেপার আবার সে হয়তো নিজে পেপার বলে চালিয়ে দিতে পারে। এই ট্রাস্ট বিল্ড আপটা করার পরে হয়তো আমরা এটা করতে পারি। আই ট্রাস্ট ইউ, ঠিক আছে? এবং যে আমি শশী আপু যেটা বললো, তো আমরা মিউচুয়ালি দেখা যেত এটা কিন্তু স্টুডেন্টদের জন্য একটা অ্যাডভাইস হতে পারে যে যে কাজটা আমরা স্টুডেন্ট থাকা অবস্থাতে করেছি, আমি শশী আপুর জুনিয়র ছিলাম, স্টিল আমি শশী আপু পেপার প্রুফরিড করেছি, আবার শশী আপু আমার সিনিয়র ছিল, শশী আপু আমার পেপার প্রুফরিড করেছে, আমার মনে পড়ে আমার পেপার হাবিব ভাইও প্রুফরিড করেছে। তো যে একটা পেপার কতভাবে প্রুফরিড করানো যায়, তাহলে হয় কি নিজের ভুলগুলো অনেক সময় চোখে পড়ে না, সেগুলো হয়তো একজন সিনিয়র বা একজন জুনিয়র দেখে দিলে হয়তো ভুলগুলো সে ধরিয়ে দিতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আপু বলছিল যে প্রুফ রিডিংটা বারবার দেওয়ার জন্য। আমি পার্সোনালি যে প্র্যাকটিসটা করি এটাতে হয়তো অনেকে উপকৃত হতে পারে। সেটা হচ্ছে যে আমি যখন প্রুফ রিডিং করি তখন আমি বারবার খুব লাউড করে পড়ি, জোরে জোরে পড়ি, সো দ্যাট আমার শব্দটা বারবার কানে আসে এবং আমি হয়তো লাইনগুলো একটু এদিক সেদিক করতে পারি, ভুলটা আবার ধরতে পারি। সো এই লাউডলি প্রুফ রিডিং করাটা একটা হ্যাবিট হতে পারে আমার কাছে মনে হয়। আচ্ছা, প্রুফ রিড দিয়ে আমি ছোট্ট একটা এক্সপেরিয়েন্স শেয়ার করি। হাবিব যখন ওর ডিসার্টেশন করছিল, তো তখন আই রিমেম্বার যে ওর প্রিন্ট, ও কিন্তু অনেকবার ও প্রুফ রিডের সময় আরেকটা জিনিস, আপনি এটাকে হার্ড কপিতে প্রিন্ট করবেন, প্রিন্ট করে পড়বেন, তাহলে কিন্তু ভুল বেশি ধরা যায়। তো হাবিব যে ও হচ্ছে প্রিন্ট করে পড়ছিল এবং ও লাইটের নিচে এরকম করে দেখছিল যে ওই যে অনেক সময় লিংক গুলো ফুটনোটে কপি পেস্ট হয় না, তো নিচে গ্রে কালার দেখা যাচ্ছে কিনা এটা মেক শিওর করছি। তো আই স্টিল রিমেম্বার দ্যাট। এই জিনিসটা এগুলা করলে কিন্তু আপনার কাজের কোয়ালিটি আসলে ডিফারেন্সটা হচ্ছে এখানে। একটা ভালো কোয়ালিটি ওয়ার্ক আর হচ্ছে নরমাল কাজের মধ্যে মেইন পার্থক্যটা এখানে। কিন্তু মানে যতবার পারেন প্রত্যেকবারই দেখবেন আপনার কোথাও কোথাও ঝামেলা ধরা পড়ছে ছোট ছোট, তো বারবার করে প্রুফ ফিট করতে হবে। আমি তাহসিন স্যারের কাছে একটা প্রশ্ন করব। আচ্ছা হাবিব, জি জি হাবিব একটু আপনার কাছে একটা কোয়েশ্চেন রাখি। থিসিস সাবমিশনের সময়টাতে দেখা যেত ইউকেতে অনেক সময় প্রফেশনাল প্রুফ রিডিং সার্ভিসের ফ্যাসিলিটি আছে, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট, এটা আসলে কতটা রিলায়েবল? I used to work as a professional proofreader কার্ডিফ ইউনিভার্সিটিতে। আমি রেজিস্টার্ড প্রুফরিডার ছিলাম। ওরা টাকা পে করে কিন্তু আপনি করতে পারেন, there is nothing wrong। যেটা ইউনিভার্সিটিতে কিন্তু অনেক টিচাররাও এই সার্ভিস দিয়ে থাকে, স্টুডেন্টস ভালো, তারপর টিচাররা দিয়ে থাকে এটা। তো এখানে আসলে কোনো সমস্যা নাই। তাহসিন ভাই, উইথ ইউর পারমিশন, আমি আমাদের কয়েকজন স্টুডেন্টসকে তারা দে আর ভেরি ইন্টারেস্টেড টু জয়েন আস, আমি একটু যদি অ্যাড করে নিই, তাদের কাছ থেকে ছোট কিছু প্রশ্ন নিয়ে আমরা যদি উত্তর দেওয়ার চেষ্টা করি, আমার কাছে মনে হয় আমাদের সেশনটা আরেকটু ইন্টারঅ্যাক্টিভ হবে। তাদের যে কি প্রবলেম ফেস করে তারা আমরা জানবো আর আসলে। আমি কি অ্যাড করে নিব আপনাদের সবার পারমিশন নিয়ে? আমাদের সাথে যুক্ত হয়েছে প্রস্মিতা পূজা, মোহাম্মদ জাহিরুল হক, আর যুক্ত হচ্ছেন সাইমা পড়শি। এখনো যুক্ত হননি, উনি ওয়েটিং আছেন, একটু দেখি। প্রস্মিতা পূজা, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ। জাহিরুল হক, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পারছি। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। সাইমা পড়শি, আমাদেরকে শুনতে পাচ্ছেন আপনি? কানেক্টিং অডিও দেখাচ্ছে।
একটু ওয়েট করি। জি আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ সামিয়া আপু শুনতে পাচ্ছেন রাইট? জি থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। আমরা আসলে খুব অবাক হয়েছি এবং আমার খুব ভালো লেগেছে যে আপনাদের যে এই ইনথুজিয়াজম, আপনাদের যে ইন্টারেস্ট আমাদের এখানে জয়েন করার জন্য আমার খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টসই আসলে এই আগ্রহটা থাকা উচিত শেখার। হ্যাঁ, কারণ ল এমন একটা জিনিস আপনি আগ্রহ ছাড়া আপনি রাতারাতি কিছু করতে পারবেন না। আপনার আসলে বিভিন্ন ভাবে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে। এই ক্যারিয়ারটা বিল্ড আপ যদি করতে চান আপনাকে লেগে থাকতে হবে। সো আমরা প্রথমেই মোহাম্মদ জাহিরুল হক আপনার কাছে আসবো। আপনি আপনি একটু যদি আপনার নিজের পরিচয়, আপনার ইউনিভার্সিটি এবং আপনার প্রশ্নটা যদি আমাদেরকে বলেন প্লিজ। স্যার আসসালামু আলাইকুম। আমি এখন এলএলবি অনার্স এর লাস্ট ইয়ারের। এখন আমি বিজিটাস ইউনিভার্সিটিতে পড়ছিলাম। আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি একদমই নতুন রিসার্চে। আমার কোয়েশ্চেন হচ্ছে রিসার্চ ডিজাইন কিভাবে সোর্স করব, আর এবং রিসার্চ ডিজাইন রিসার্চ ওয়ার্কের ফ্লো চার্ট, কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব, এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। আর হচ্ছে আমার রিসার্চ রাইটিং এর ক্ষেত্রে কতটা স্ট্যান্ডার্ড মানের ইংলিশ ইউজ করতে হয়, এই ব্যাপারে যদি আপনারা একটু বলতেন। ধন্যবাদ। আচ্ছা, আমি প্রশ্নটা নেওয়ার আগে আমি আরো দুজনকে ওয়েলকাম করছি। উই হ্যাভ উইথ আস সুব্রিনা রেজা এন্ড মাইশা হক। ওয়েলকাম এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা একজন একজন করে সবার প্রশ্ন নিব, আপনারা একটু যদি থাকেন আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে। আমরা যে প্রশ্নটা করলো জাহিরুল হক, আমি যদি পিজুয়ারকে দিয়ে শুরু করি। পিজুয়ার যদি আপনি একটু অ্যানসারটা করেন। আচ্ছা হাবিব ভাই, আমি যদি জাহিরুলের প্রশ্নটা বুঝে থাকি, প্রথম প্রশ্নটা বেসিক্যালি তিনটা প্রশ্ন ছিল আমার মনে হয়। প্রথমত হচ্ছে রিসার্চ ডিজাইনের ব্যাপারে, দ্বিতীয়ত হচ্ছে রিসার্চ শুরু থেকে শেষ কিভাবে করবে, তৃতীয়ত হচ্ছে ইংলিশ যে ব্যবহার করবে সেটা কতটুকু স্ট্যান্ডার্ড বা কিরকম স্ট্যান্ডার্ডে হতে হবে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন সে করে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত এটা তো আমরা কভার করলামই। সে বলেছে কোন অ্যাসপেক্টটা, কোন জিনিসটা আগে করা উচিত। হ্যাঁ স্যার। আচ্ছা জাহিরুল, আমরা যদি শুরু করি যে প্রথমত রিসার্চে আমরা অলরেডি প্রথম থেকে এই বিষয়টা কভার করা হয়েছে। আমি তারপর আবার আপনার প্রশ্নের উত্তরের সাপেক্ষে বলে দিচ্ছি। আমরা রিসার্চে সবার আগে আমাদের ইস্যুটা আইডেন্টিফাই করতে হবে যে আপনি কোন টপিকটা নিয়ে রিসার্চ করছেন। তারপর সেটার ভিত্তিতে আপনাকে দেখতে হবে যে আপনি আসলে কোন কোন রিসোর্সেস আপনি ইউজ করবেন। তো আমরা রিসোর্সেস গুলোকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি রিসোর্সেস। আপনি প্রাইমারি সোর্সেস হচ্ছে আমাদের ল এর ক্ষেত্রে ল এর স্ট্যাটিউটস হতে পারে, কেস প্রিন্সিপালস হতে পারে, বিভিন্ন কেস ডিসিশনস আছে সেগুলো। সেকেন্ডারি সোর্সেস আপনি ইউজ করতে পারেন বই, তারপর জার্নালস, তারপর নিউজপেপার আর্টিকেলস, বিভিন্ন রিপোর্টস আছে সেগুলো। তো আপনাকে প্রথমে ইস্যুটা আইডেন্টিফাই করতে হবে, তারপরে আপনাকে এই রিসোর্সেস গুলো বের করতে হবে যে আপনার ইস্যুর সাথে রেলেভেন্ট কি কি ইস্যু আপনার রিসোর্সেস আছে। আপনি দেখবেন আমাদের একজন আজকে বক্তা ছিলেন, উনি বলেছেন যে কিওয়ার্ডস দিয়ে কিভাবে আসলে আমরা রেলেভেন্ট রিসোর্সেস গুলো বের করতে পারি। আপনার রিসোর্সেস গুলো যখন পেয়ে গেলেন তখন আপনাকে সেগুলো পড়তে হবে কিভাবে, সেটাও বলা হয়েছে যে আপনাকে স্কিমিং করতে হবে, স্ক্যামিং করতে হবে, কন্ট্রোল অল্টার এফ এটাতে ক্লিক করে আপনি ছোট ছোট হয়তো শব্দে ভাগ করে করে সেগুলো বের করতে পারেন যে একটা রিসার্চে আপনার রিসার্চের জন্য রেলেভেন্ট কি কি অংশ আছে। অলরাইট, এভাবে আপনি শুরু করতে পারেন। এর পরের যেটা ধাপ সেটা হচ্ছে যে আপনাকে আপনার যে পয়েন্টস গুলো আছে সেটাকে আপনাকে সাজাতে হবে আপনার পেপারটা। ইন্ট্রোডাকশন এবং বডিতে আপনি কি কি পয়েন্টস দিবেন, ফাইনালি আপনার কনক্লুশনে আপনি কি রাখতে চাচ্ছেন। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা অলরেডি আমাদের একজন এটা আলোচনা করেছে, আপনি একটু এটা খেয়াল করবেন। এটাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব যেটা দিই সেটা হচ্ছে প্যারাফ্রেজিংটা যাতে প্রপারলি করা হয়। আপনি যে বিভিন্ন রিসোর্সেস থেকে বিভিন্ন অথরের আইডিয়া গুলো নিচ্ছেন সেটা আপনি প্রপারলি প্যারাফ্রেজ করবেন এবং সাইটেশনস গুলো আপনি প্রপারলি দিবেন। অলরাইট, সো এটা হচ্ছে মোটামুটি আপনার একটা পেপারের প্রথমত এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। আমি যদি আপনাকে খুব ব্রিফলি বলি তাহলে একটা রিসার্চের আপনার এই তিনটা ধাপ থাকতে পারে। একটা হচ্ছে প্রথমত আপনি আপনার ইস্যুটা আছে সেটাকে অ্যানালিসিস করবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি অ্যানালিসিস করার পর সেটা একটা স্কেলিটন তৈরি করবেন, একটা আউটলাইন তৈরি করবেন আপনার পেপারে, এবং ফাইনালি আপনি প্যারাফ্রেজ করে প্রপারলি একদম ইন্ট্রোডাকশন থেকে কনক্লুশন পর্যন্ত সব ইনফরমেশন গুলো ইনক্লুড করবেন। এটা হচ্ছে আপনার ব্রিফ একদম ধাপ হতে পারে আমার কাছে মনে হয়। আর আপনি ইংলিশের স্ট্যান্ডার্ডের কথা বলছিলেন, দেখেন ইংলিশ আসলে আমরা যেটা বুঝতে পারি সেটাই হয়তো আমরা এলএলবি স্টুডেন্টদেরকে বলি যে আপনার ইংলিশটা যাতে এমন না হয় যে আমি যাতে বুঝতে না পারি। আপনি সেন্টেন্সের হয়তো এক্স্যাক্টলি আপনি বললেন যে
ইট ইজ মাই ওপিনিয়ন দ্যাট, আপনি এটা লেখা উচিত ছিল আপনার। আপনি বললেন যে ইট ইজ দ্যাট মাই ওপিনিয়ন। এখানে আমি কিন্তু বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন, ইট ইজ মাই ওপিনিয়ন দ্যাট অথবা ইট ইজ দ্যাট মাই ওপিনিয়ন। আমি এই জায়গাটা কিছুটা হলেও বুঝতে পারি। এইটুকু ছোট ছোট ভুল হয়তো আমরা টিচাররা, ঠিক আছে এখন অনার্স লেভেলে এটা হতেই পারে, কিন্তু আপনি যদি লেখেন ইজ মাই দ্যাট ওপিনিয়ন, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে ইজ মাই দ্যাট ওপিনিয়ন এটাকে আপনি প্রশ্ন করছেন আমাকে নাকি আপনি নিজের ওপিনিয়ন দিতে চাচ্ছেন। সো একটু সেন্টেন্স স্ট্রাকচারটা যাতে প্রপার থাকে আর ইউজ অফ ওয়ার্ডসটা যাতে প্রপার হয়, ঠিক আছে। আর যে এমএস ওয়ার্ডে সিনোনিমাস শব্দ থাকে, ওই সিনোনিমাস শব্দ ইউজ করার সময় স্টুডেন্টরা যেটা করে খুব ভালো ভালো হাই স্ট্যান্ডার্ডের ওয়ার্ড ইউজ করতে যে এমন ওয়ার্ড সিনোনিমাস শব্দ দেয় যেটা পুরো মিনিংটাই চেঞ্জ করে দেয় সেন্টেন্সে। এটা আপনার একটু কেয়ারফুল থাকতে হবে। তো আমার কাছে মনে হয় আপনি প্রথমে লিখে, ইংলিশটা তো আসলে আমাদের ছোটবেলা থেকে শিখতে হয়, এটা রাতারাতি আসলে ডেভেলপ করা যায় না। আপনি চেষ্টা করবেন সেন্টেন্স, ভয়েস, ন্যারেশন, তারপর প্রিপোজিশন, টেন্স, এই বিষয়গুলো কিভাবে আমরা মানে মাথায় রেখে সেন্টেন্স তৈরি করতে পারি, এটা মাথায় রেখে আমার মনে হয় আপনার লিখে তারপর বারবার সেটা রিভিশন দেওয়া উচিত, ঠিক আছে। আর খুব বেশি স্ট্যান্ডার্ড আসলে আমি বলতে পারবো না যে খুব হাই স্ট্যান্ডার্ড হতে হবে, ঠিক আছে। আইএলটিএস এ 9 পাইতে হবে এরকম কোনো নিয়ম নেই যে আপনার রিসার্চ করার জন্য আইএলটিএস স্কোর 9 হতে হবে, এরকম কোনো নিয়ম নেই, ঠিক আছে। আপনার ইংলিশটা আমরা বুঝতে পারলেই হলো, এবং সেটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে থাকলে আমার মনে হয় একজন টিচারের ভাষায় আমি বলবো যে মোটামুটি স্ট্যান্ডার্ড হলেই হলো, কারণ আমরা খুব বেশি হাই স্ট্যান্ডার্ড ভেরি আসলে আশা করি সাবজেক্টিভ আসলে, কারণ সবার স্কিল তো একরকম হয় না। কেউ Right. ভালো করে, আমি এমনও দেখেছি যে ইংলিশে 9 হয়তো পেয়ে গেছে সে, মানে স্পিকিং এ, হ্যাঁ, রাইটিং এ তার অবস্থা খারাপ। তো ইটস ভেরি সাবজেক্টিভ আসলে কার কতটা। কিন্তু একটা জিনিস বলবো, ইটস অল অ্যাবাউট আপনার স্কিল। আপনি যতই প্র্যাকটিস করবেন আপনার লিখনিটা ততই ডেভেলপ করবে। আপনি আপনার ইংলিশ স্কিল কিন্তু যতই লিখবেন তত লিখার ইয়াটা, অনেকে একদম দেখবেন যে আপনি ইংলিশের ওরালি কথাই বলতে পারে না, বাট তাদের ইংলিশ লেখা লিখনি খুব ভালো। স্ট্যান্ডার্ড, লিখার স্ট্যান্ডার্ড এত হাই, এত ভালো ভালো জার্নালে লিখে, আর্টিকেলে লিখে। তো আপনি যত বেশি লিখবেন তত বেশি আপনার লিখার স্কিলটা ডেভেলপ করবে। তো এটাই আর কি, এটাই জাহিরুল, আপনি আসলে হয়তো আপনার অ্যান্সার পেয়েছেন। অনেক স্টুডেন্ট কিন্তু মনে করে যে হচ্ছে যত ভালো মানে ইংলিশ লিখতে পারবে, হাই স্ট্যান্ডার্ড ইংলিশ, তাহলে হয়তো অত ভালো মার্কস পাবে কঠিন কঠিন ওয়ার্ড লিখলে। আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। আপনি প্লেন ওয়ার্ডে লিখবেন, মেক শিওর আপনার কোনো গ্রামাটিক্যাল এরর নেই, মেক শিওর যে এটা ইটস মেকিং এ সেন্স আপনার সেন্টেন্সটা, দ্যাটস ইট, আর কিছু না Right. কিন্তু। মেকিং এ জহির, সেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম আসলে। হ্যাঁ, কারণ আপনি কি মেসেজ দিচ্ছেন সেটা যদি আমি নিতেই না পারি টিচার হিসেবে, তাহলে আমার কাছে আপনার ইনফরমেশনটা আসছে না। সো রাইট। এইটাই আর কি, যে মেক সেন্স করছে কিনা আর গ্রামারটা ঠিক আছে কিনা। আমি জহিরের ইংলিশের বিষয়ে আরেকটা বিষয় বলি যেটা আমাদের স্টুডেন্টরা করে, অনেক বড় সেন্টেন্স লিখে, ঠিক আছে। একটা সেন্টেন্স দিয়ে একটা প্যারাগ্রাফ হয়ে গেল, অথবা 3-4 লাইন হচ্ছে একটা সেন্টেন্সে। এটা না করে যেটা করবেন, ছোট ছোট সেন্টেন্স করবেন, ঠিক আছে। কারণ আপনার জন্য হয়তো ছোট সেন্টেন্স করাটা কম্পারেটিভলি ইজি হবে, কারণ একটা বড় সেন্টেন্সে আপনার টেন্সের অনেক বিষয় থাকে, সেন্টেন্স কমপ্লেক্স করা বা বিভিন্ন বিষয় আসলে থাকে। 3-4 লাইনের একটা সেন্টেন্স আসলে আমরা একদমই এনকারেজ করি না। ছোট ছোট সেন্টেন্স করে আপনার ভাবটা বোঝানোর চেষ্টা করবেন, এটাও একটা আপনার জন্য স্ট্র্যাটেজি হতে পারে। সব স্টুডেন্টরাই কেন যেন সিম্পল সেন্টেন্সের চেয়ে বেশি কমপ্লেক্স কম্পাউন্ডের দিকে যেতে চায়, মনে করে যে টিচার হয়তো এটা দেখে খুশি হবে যে আমি অনেক কঠিন ইংলিশ লিখে বলছি। কিন্তু নয়, সবগুলো যদি এত কমপ্লেক্স দিয়ে বিশাল বিশাল সেন্টেন্স করেন তাহলে এটা আসলে মানে ইট লুকস অড, আসলে এটা আসলে হয় না। সো এই তো, এটা আপনি একটু বারবার করে প্র্যাকটিস করেন, বেশি বেশি লিখেন ইংলিশে, দেখবেন আপনার রিসার্চ স্কিলটা অনেক ডেভেলপ করবে ল্যাঙ্গুয়েজের সাথে সাথে। কারণ ওটা একটা আসলে অনেক অনেক টেকটিক্স এর বিষয় আছে অনেকগুলা। যেমন সিনোনিমটা কিন্তু ইটস এ গুড অপশন, এটার পজিটিভ নেগেটিভ দুটোই আছে। আপনি যদি এটাকে প্রপারলি ইউজ করতে পারেন তাহলে কিন্তু প্যারাফ্রেজিং এর জন্য এটা আপনাকে, আমরা তো করার সময় প্রথমে দেখি যে ভালো কোনো সিনোনিম আছে কিনা, সিনোনিমটা চেঞ্জ করে ফেলতে পারলেই কিন্তু আপনার প্রপারলি প্যারাফ্রেজিংটা হয়ে গেল। আমরা জাহিরুলের হয়তো উত্তরটা দিতে পেরেছি, জাহিরুল হয়তো কনভিন্সড। হ্যাঁ স্যার, আমরা থ্যাংক এখন ইউ। যাব, হ্যাঁ, আপনি আমাদের সাথে যুক্ত থাকতে পারেন জাহিরুল। আমাদের সাথে আছে সাইমা পৌশি। আপনি আপনার পরিচয়টা দিয়ে আপনার ইউনিভার্সিটিটা বলে যদি আমাদের প্রশ্নটা করেন, সাইমা। জি, আসসালামু আলাইকুম। আমি ফ্রেশ গ্রাজুয়েট ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি। তো আমার দুইটা কোয়েশ্চেন ছিল, বেসিক্যালি বেসড অন পাবলিকেশন, যেটা আজকে টপিক অফ ডিসকাশন হয়তো ছিল না, তাও আমি করছি। সো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে আমার, বিং আ ফ্রেশ গ্রাজুয়েট, আমি যদি একটা আইডিয়ার উপর আর্টিকেল লিখতে চাই তাহলে সেটাকে কিভাবে কনসিডার করা হবে? মানে আমার ওপিনিয়নটা যদি ওই আর্টিকেলে যেটা রিফ্লেক্টেড হচ্ছে সেটাকে কিভাবে ভ্যালু করা হবে? এটা আমার একটা ফার্স্ট কোয়েশ্চেন। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে পাবলিকেশন নিয়ে,
আমি যদি আমার রাইট আপটা নিউজ পেপারে কোনো পাবলিশ করাতে চাই তাহলে মানে আমার কি করতে হবে? এই তো। কে উত্তর দিবে? আমার মনে হয় তাহসিন ভাই বেশ তাহসিন ভাই, সিনিয়র হ্যাঁ, আছে বলে পাবলিকেশন, তাহসিন ভাই অলরেডি বই আছে, পেপার পাবলিকেশনের অনেক আছে। তো তাহসিন ভাই, সে প্রথম প্রশ্ন ছিল, সেকেন্ড আচ্ছা, প্রশ্ন হচ্ছে পাবলিকেশন ডেইলিজে। প্রথম কোয়েশ্চেনটা আমি ঠিক শুনতে পাইনি, একটু যদি বলেন। প্রথমটা Question. আমিও আসলে বুঝতে পারি না। সাইমা, আপনি আচ্ছা, আমি বলছি প্রথম প্রশ্নটা ছিল প্রিজুয়াল শুনতে পেরেছে? হ্যাঁ, প্রিজুয়াল। ও একদম জাস্ট ব্র্যাক ইউনিভার্সিটি থেকে ফ্রেশ গ্রাজুয়েট। সো এখন যদিও নিজের কোনো ওপিনিয়ন বেসড কোনো আর্টিকেল লিখে, তাহলে সেটাকে কিভাবে মূল্যায়ন করা হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা কে উত্তর দিবে? এটা ওকে, ফাইন। এটা এটা কি আমি উত্তর দিব? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। হ্যাঁ, দেন। না, তাহসিন ভাই স্টার্ট করেছিল। তাহসিন ভাই, প্লিজ। হাবিব বলেন। না না, আপনি বলুন প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, এটা ইন্টারেস্টিং আমি একটা কোয়েশ্চেন। আচ্ছা, ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে একজন ফ্রেশ গ্রাজুয়েটের জন্য প্রবাবলি এই পাবলিকেশনের ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে হয়তো যে সেটা স্ট্যান্ডার্ড অনেক হাই হচ্ছে কিনা, সেদিক দিয়ে একটা চ্যালেঞ্জ থাকতে পারে। সেটা ওভাবে ভ্যালুড হবে কিনা অনেক ক্ষেত্রে হয়তো একটা কোয়েশ্চেন মার্ক থাকতে পারে, বাট ওভারঅল যদি আলটিমেটলি কাজটা যদি ভালো হয়, নিশ্চয়ই এটা রেকগনিশন পাবে, ভ্যালু হবে বলেই মনে করি। জি, আমি একটু অ্যাড করি। আমার যে প্রথম পাবলিকেশন ছিল, মানে পাবলিকেশন বলবো না, এটা নিউজ পেপারে ডেইলি স্টারে 2012 সালে, আমি ব্র্যাক ইউনিভার্সিটি তখন ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট, সেকেন্ড বা ফার্স্ট সেমিস্টার। ওটা ছিল তার এডুকেশন ভিকটিম অফ পলিটিক্স। খুব চাইল্ডিশ একটা লেখা ছিল, হ্যাঁ, ছোট একটা লেখা। ওখানে কিন্তু আমি কারো কোনো রিসার্চ ছিল না, আমার একটা ওপিনিয়ন ছিল। কিন্তু ওটা এমন একটা কন্টেম্পোরারি ইস্যু নিয়ে ছিল যেটা আমার কাছে মনে হয় যে হয়তো এডিটরের খুব লুক্রেটিভ লেগেছে, আমার ওটা পরের দিনই পাবলিশ করে দেয়। হ্যাঁ, সো আপনি যদি সেভাবে আপনার ওপিনিয়নটা দিতে পারেন, যেমন কোভিড-19 যদি আপনি হয়তো প্রিভিয়াস কোনো ওয়ার্ক না থাকলে, কারণ কোভিড-19 ইজ লাইক, এটা তো আর আগে ছিল না, আনপ্রেসিডেন্টেড একটা ইভেন্ট। সো এটা নিয়ে যদি আপনি নিজের কোনো একটা ওপিনিয়ন দিতে চান, এটা কিন্তু ভ্যালু ক্যারি করে। হ্যাঁ, এবং এটা আপনি সুন্দর করে লিখতে পারলে এটা সব জায়গায় পাবলিশ করানো সম্ভব। এবং এটা আসলে কিন্তু এটা কোয়ালিটিটা কতটুকু হচ্ছে, আপনি কতটুকু এটা ইন্টারঅ্যাক্টিভ করে বা রিলেট করে লিখতে পারছেন, এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে আসলে কতটুকু। আর আরেকটা চ্যালেঞ্জ আমার মনে হয়, হাবিব, আরেকটা চ্যালেঞ্জ আমার মনে হয় যে যদি নতুন টপিক হয়, এখানে কতটা রিসোর্সেস অ্যাভেলেবল আছে যেটার উপর বেস করে রিসার্চটা করা যাবে, এটাও একটা চ্যালেঞ্জ হতে পারে অনেক ক্ষেত্রে। রাইট। আরেকটা জিনিস ভাইয়া, আসলে আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বা ইয়াংদের থেকে কিন্তু এই ওপিনিয়ন বেসড লেখাগুলো কেন জানি এনকারেজ করে না, এটা আমার রিয়ালিটি। কারণ তারা মনে করে যে না, এখনো সেই স্টেজে কিন্তু সে আসে না এখন ওপিনিয়ন বেসড একটা লেখা লিখবে। এটা এটা আমাদের এডিটোরিয়াল গুলা বা বিভিন্ন পেপারে দেখি আমরা, তারা বড় বড় যারা আছেন তাদেরকে আসলে বেশি প্রেফার করেন, আমার কাছে মনে হয় সেটা। হ্যাঁ, কারণ একটা মানে একটা ইনাফ ম্যাচুরিটি না আসলে কিন্তু আপনি ওপিনিয়ন বেসড একটা লেখা ইটস নট দ্যাট ইজি। সো হ্যাঁ, আপনি লিখতে পারেন, লিখে যদি আপনি নিজে মনে হয় যে না কোয়ালিটিটা ভালো হচ্ছে, বা লিখলে আপনি নিজের একটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর জায়গায় অনেক ডেভেলপ হয়, সো সেই জায়গা থেকে আপনি করতে পারেন। কিন্তু আপনাকে এবং টপিকটা নিয়ে যদি আগে কোনো জায়গা না থাকে, এক্সপ্লোর না হয় নতুন একটা বিষয়, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন, এবং অনেক এডিটররা এটাকে ওয়েলকাম করে পত্রিকায়। আচ্ছা, পৌশির যে সেকেন্ড কোয়েশ্চেনটা ছিল যে আর্টিকেল কিভাবে পাবলিশ করতে হয়, পিজুয়ার হোসেন যদি একটু অ্যাড্রেস করে সেটা। আচ্ছা, সাইমা, আপনি যেহেতু ফ্রেশ গ্রাজুয়েট বলছিলেন, আমি একটু আপনার প্রথম প্রশ্ন উত্তরটা দিয়ে তারপর শেষের প্রশ্ন উত্তরটা দিচ্ছি, কারণ আপনি পাবলিকেশন রিলেটেড একটা কোয়েশ্চেন করেছেন যেটা। তো আমার কাছে মনে হয় যে আপনি ফ্রেশ গ্রাজুয়েট অবস্থাতেই যদি আপনি পাবলিকেশনের জন্য কোনো ওপিনিয়ন বেসড লেখা লিখতে চান বা আপনার নিজের ওপিনিয়ন দিতে চান, সেটা আমার কাছে মনে হয় প্রচুর স্কোপ আছে। কারণ কিছু কিছু ভালো জার্নাল আছে যারা কিন্তু ওই যে লিখছে তার কতটা হাই প্রোফাইল সেটা না দেখে তার লেখার কোয়ালিটিটা দেখে। তো আপনি আপনার লেখার কোয়ালিটি যদি মেনটেন করেন, আপনার যদি আর্গুমেন্ট আপনি যেটা দিচ্ছেন সেটা যদি লজিক্যাল কোহেরেন্স থাকে, তাহলে কিন্তু আপনার লেখা খুব ভালোভাবে মূল্যায়ন হবে। সেটা আপনি মানে ভালো জার্নালও পাবলিশ করতে পারবেন। আমাদের পরিচিত অনেকেই আছে, ইভেন আমিও যেমন আন্ডার গ্র্যাডের পরেই একটা জার্নাল পাবলিকেশন করেছি।
আন্ডারগ্র্যাড শেষ করে ইমিডিয়েট পরে জার্নাল পাবলিকেশন করেছি, বা সেটার জন্য আমাকে প্রচুর কাজ করতে হয়েছে। এটা একটা আপনি যেটা করতে পারেন, আপনার ওপিনিয়ন যেটা আপনি দিতে চাচ্ছেন সেটাকে আপনি চেষ্টা করবেন সেটা যাতে লজিকটা থাকে। এবং আপনার এক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আপনি যে ওপিনিয়নটা দিচ্ছেন, এইরকম ওপিনিয়ন বা এইরকম বিষয় এর আগে কি ওপিনিয়ন দিয়েছে কিনা, এটা আপনাকে খুব থরো সার্চ করে নিতে হবে। আপনি বলতে পারবেন না পিওরলি যে দিস ইজ মাই ওপিনিয়ন এন্ড এই ওপিনিয়ন এর আগে কেউ দেয়নি। এটা বলার আগে আপনাকে কিন্তু শিওর হতে হবে যে ওপিনিয়ন আসলে এর আগে কেউ দেয়নি। অলরাইট, আমি সেটা যদি বলতে আপনি চাচ্ছিলাম যে নিজের ওপিনিয়নের সাথে আগের যে রিসার্চ ওয়ার্ক গুলো আছে, লিটারেচার ওয়ার্ক গুলো যদি দেখে, আগের যে পাস্ট ওয়ার্ক গুলো আছে, যে কোনো ডেটা পান কিনা আপনি, সেগুলোকে আপনার লেখা যদি ইনকর্পোরেট করেন, আপনার লেখাটা কিন্তু আরো মানে ভালো হবে কোয়ালিটি। রাইট সো রাইট, সেটা সবসময় যে আপনার ওপিনিয়ন দিবেন এটা না, কিন্তু ওপিনিয়ন দিবেন, আপনার ওপিনিয়ন একটা জায়গা থাকবে, বাট অন্যরা কি মনে করছে, যারা এখানে এস্টাবলিশ, যে একাডেমিক কনভেনশনের কথা বলছিল ব্যারিস্টার রিজওয়ানা, একাডেমিক কনভেনশন এটাই, কিন্তু আপনি যেটা নিয়ে লিখছেন সেটাতে এস্টাবলিশড একাডেমিক্সটা কি বলেছে আগে, ওটাকে আপনি আপনার লেখা ইনকর্পোরেট করলেন, তারপর আপনার অ্যানালাইসিস দিলেন। সো এটা আপনি করতে পারেন আর কি। আর Right. পেপার পাবলিকেশনের জন্য আপনাকে যেটা জি পিজোর, হ্যাঁ হ্যাঁ সরি, সো পেপার পাবলিকেশনের জন্য যেটা আমাকে প্রশ্ন বলা হলো যে সাইমা খুব ভালো একটা পজিশনে আছে এখন পেপার পাবলিশ করার মতো অবস্থাতে আমার মনে হয়, কারণ হচ্ছে সে গ্রাজুয়েশন শেষ করেছে। সো তার পেপার পাবলিকেশনের জন্য সবচেয়ে উপযুক্ত হতে পারে তার থিসিস পেপারটা। আমি সবসময় আমার যারা সুপারভাইজড ডিসার্টেশনে যারা স্টুডেন্ট থাকে তাদেরকে বলি যে এমন টপিক চুজ করার জন্য বা এমন ভাবে রিসার্চটা করার জন্য যাতে তার এটা একটা পাবলিকেশন যোগ্য আর্টিকেল হতে পারে। তো সাইমা, আপনি যদি চান আপনার থিসিস পেপারটা যদি আপনি কোয়ালিটি সম্পন্ন মনে করেন, আপনাকে এটা হয়তো পাবলিশ করার জন্য কিছু প্রসিডিউর ফলো করতে হবে। আপনাকে প্রথমে আমি ধরে নিচ্ছি আপনার অলরেডি একটা রেডি পেপার আছে এখন, বাট এটা হয়তো এখনো পাবলিশেবল হয়নি, সেটা আপনি করতে হবে। সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে টপিকের উপর ভিত্তি করে আপনাকে কিছু জার্নাল আর্টিকেলস খুঁজে বের করতে হবে। জার্নাল যে জার্নালটা আপনি টার্গেট করছেন, যে আমার পেপারটা এই জার্নালের স্কোপের সাথে। সাইমা বলছিল, আমার কাছে মনে হয় প্রশ্নটা ছিল সে ডেইলি নিউজপেপারে কিভাবে পাবলিশ করবে। আচ্ছা, রাইট, সরি, আই মিসড ইট। সো ডেইলি নিউজপেপারের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা জার্নালের মতো অনেকটা কঠিন না আসলে। ডেইলি নিউজপেপারের ক্ষেত্রে আপনার একটু চোখ নাক কান খোলা রাখতে হবে যে কারেন্ট কি ইস্যু আছে। আপনি চেষ্টা করবেন কারেন্ট ইস্যুগুলো নিয়ে লেখার জন্য, তাহলে সেগুলো ইজিলি আসলে পাবলিশ করা যায়। তবে আপনি যেটাই লিখছেন 800-900 শব্দের একটা অপেড লিখছেন, সেটা যাতে খুব প্রেসাইজ হয় এবং সেটা যাতে সেন্স মেক করে। আপনার যাতে এমন না হয় যে আপনার ওই লেখাটা পড়ে বুঝাই গেল না আপনি কি বোঝাতে চাচ্ছেন। সেটা ছোট্ট একটা ইন্ট্রোডাক্টরি একটা দুইটা সেন্টেন্স থাকবে, বডিতে কিছু আলোচনা থাকবে যেগুলো আপনার মেইন আলোচনাগুলো মনে করে, যেটা রিডাররা পড়ে হয়তো বুঝতে পারবে আপনি কি বোঝাতে চাচ্ছেন। ফাইনালি আপনার কনক্লুশন থাকতে পারে, সেখানে আপনি 2-1 লাইনের রেকমেন্ডেশন চাইলে দিয়ে দিতে পারেন। সো অপেডের ক্ষেত্রে আপনার খুব 1000 শব্দ পড়ে যাতে আমার মনে হয় একজন রিডার হিসেবে যে আপনি 1000 শব্দ দিয়ে আলটিমেটলি আমার হয়তো 5-6 হাজার শব্দ পড়ার পরে আমি যেটা বুঝতাম সেটা আপনি 1000 শব্দ দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছেন। এই চেষ্টাটা যদি আপনি করেন, আপনার পেপার কিন্তু কোয়ালিটি ভালো হবে নিউজ পেপার পাবলিশের ক্ষেত্রে, এবং সেটা সমসাময়িক হওয়াটা আসলে ভালো। তাহলে আপনার মানে খুব বেশি হয়তো ইজিলি অ্যাকসেপ্টেড হতে পারে নিউজ পেপারে পাবলিশ করার জন্য। আচ্ছা, এখানে টিউটরের সাথে আমি একটু অ্যাড করি যে আর হচ্ছে আমাদের সাথে দুজন আরো যুক্ত হয়েছেন স্টুডেন্ট। হাবিব, এই যে অপারেটর ব্যাপারে বলে কি সুশীলের কাছে আসবো। আমার কাছে মনে হয় সাইমা যেটা জানতে চাচ্ছে আরেকটা পোরশন, সেটা হচ্ছে যে সে পাবলিশ কেমনে করবে, যে টেকনিক্যাল সাইডটা। আপনাকে যেটা করতে হবে সাইমা, সেটা হচ্ছে প্রত্যেকটা পত্রিকায় কিন্তু এডিটোরিয়ালের জন্য ইমেইল আইডি দেওয়া থাকে, এডিটোরিয়ালের লেখা পাঠানোর জন্য। আপনি যদি ডেইলি অবজারভারে যান, দেখবেন ছোট করে পত্রিকার এডিটোরিয়াল পেজের কোনায় লেখা আছে যে সেন্ড আস রাইট আপ, কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, কত ফন্টে হবে, কত ওয়ার্ডের হবে, কোন ইমেইলে পাঠাবেন। ডেইলি অবজারভারে এটা আছে, হ্যাঁ আমি জানি, আমি নিজেও পাঠাই। আর হচ্ছে আপনি ঢাকা ট্রাইবিউন এডের মানে এডিটোরিয়ালের একটা ইমেইল আছে, সেটাতে আপনি পাঠাবেন। ডেইলি স্টারে তাদের এডিটোরিয়ালের ইমেইল আইডি আছে। আমি যদি আপনি চান, আমি আপনাকে পার্সোনালি প্রত্যেকটা ইমেল আমি আপনাকে দিতে পারবো, আমার ইমেইল অলরেডি আছে। সো আমি সেটা আপনাকে প্রোভাইড করবো, আমি প্রমিস করছি। এখন আমরা আসবো প্রস্মিতা পূজার কাছে, যে আপনার প্রশ্নটা, আপনার পরিচয় এবং ইউনিভার্সিটি আর প্রশ্নটা যদি করেন প্লিজ। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আই থিংক নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমরা একটু পূজার কাছে পরে যেতে পারি একজনের কোশ্চেন নিয়ে।
ইউনিভার্সিটি থেকে আমি আমরা একটু পূজার কাছে পরে যাই হাবিব ভাই, আমরা অন্য কারো কাছে আগে যেতে পারি। আমার পূজার কথা বলতে চাচ্ছি। প্রশ্নটা হচ্ছে আমার রিসেন্টলি আমরা একটু নেটওয়ার্ক কানেকশনটা তাহলে চেক আমরা করা উচিত। হ্যাঁ পূজা আপনি আরেকবার চেষ্টা করেন, আপনাকে আসলে রিমুভ করতে হলো আপনার নেটওয়ার্ক হ্যালো আমরা যদি সাবরিনা ওকে রেজা ওকে থ্যাংক Assalamu alaikum. Thank you, Habib sir, for hosting this kind of webinar. আমি অনেক কিছু শিখলাম আজকে নতুন নতুন, for example, critical evaluation, তারপর scholar references. Thank you so much for that. আমার যে কোশ্চেনটা ছিল, আমি 4th year student of School of Law, Brack University. আমার মানে আমি হচ্ছে মাস্টার্স এর জন্য ইউকে তে অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, সো আই ডিড আ বিট অফ রিসার্চ। তখন দেখলাম যে মোটামুটি সবগুলো ইউনিভার্সিটিজই প্রেফার করে যদি আমার কোনো পাবলিকেশন বা কোনো আর্টিকেল যদি থাকে। তো আমার কোশ্চেন হচ্ছে যে কোন ধরনের আর্টিকেল গুলা অ্যাজ আ ল স্টুডেন্ট ইফ আই অ্যাপ্লাই ফর মাস্টার অফ লজ অর এনি আদার সাবজেক্ট, লিগাল সাবজেক্ট, তখন হচ্ছে কোন ধরনের আর্টিকেলের উপরে আমার কাজ করা উচিত। কারণ হচ্ছে আমি এলজিবিটিকিউ রাইটস নিয়ে কিছু রিসার্চ ওয়ার্ক করেছি, তারপরে সেক্সুয়াল হ্যারাসমেন্ট নিয়ে কিছু রিসার্চ ওয়ার্ক করেছি। সো আমার কোশ্চেন হচ্ছে এগুলো কি কোনো কাজে আসবে কিনা, বা হোয়াট শুড বি মাই অ্যাপ্রোচ ফর what kind of publications or what kind of research work or articles should I go for? রাইট সাবরিনা রেজার কোশ্চেনটা আমি যদি একটু মানে ডিফারেন্ট ভাবে প্যারাফ্রেজ করে বলি, সে যেটা বলতে যাচ্ছে যে আসলে কোন কোন কাজগুলা তার বাইরে পড়াশোনার ক্ষেত্রে হেল্প করবে। নট অনলি দ্যাট, আমার কাছে মনে হয় স্কলারশিপের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ মানে অ্যাডমিশন কিন্তু আপনার পেপার ওয়ার্ক না থাকলে এটা ওটা না থাকলে হয়ে যায়, কিন্তু স্কলারশিপে কিন্তু সেটা মাস্ট থিং, আপনাকে অবশ্যই আপনার পাবলিকেশন থাকতে হয় বা আদার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো থাকতে হয়। তো সেক্ষেত্রে আমাদের সাথে তাহসিন ভাই কি বলবেন প্লিজ? আচ্ছা, ফার্স্ট অফ অল ও যে স্পেশালাইজ মাস্টার্স করার চিন্তা ভাবনা করছে, তাহলে যেই এরিয়াতে মাস্টার্স করতে চাচ্ছে, তাহলে তার যে পাবলিকেশনস গুলো বা যে রিসার্চ ওয়ার্ক গুলো আছে সেটা যদি সেই এরিয়ার সাথে রিলেটেড হয় সেক্ষেত্রে অবশ্যই সেটা হেল্পফুল হবে, বিকজ আদারওয়াইজ কিন্তু সেটা তার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বা এই ধরনের সুবিধা পাওয়ার ক্ষেত্রে অতটা কিন্তু রোল প্লে করতে পারছে না। এক নাম্বার, তাহলে সে যেই প্রোগ্রামে মাস্টার্স করতে চাচ্ছে, স্পেশালাইজ যে মাস্টার্স, সেই প্রোগ্রামের সাথে রিলেটেড পাবলিকেশনস নাম্বার 1, এবং নাম্বার 2 হচ্ছে পাবলিকেশনটা কোথায় সেটাও একটা দেখার বিষয়। সেটা যদি ভালো একটা জায়গায় যদি পাবলিকেশন হয়ে থাকে, বিকজ একটা সমস্যা অনেক সময় আমরা আজকে দেখে থাকি যে দেয়ার আর সো মেনি প্রেডেটরি জার্নালস, তাই না, বা পাবলিশার্স আছে যেখানে অনেক ক্ষেত্রে তেমন ভালো রিভিউ ছাড়াই বা নামমাত্র রিভিউ করেও কিন্তু অনেক সময় পাবলিকেশনস করার সুযোগ আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমার লেখাটা যদি ভালো হয়েও থাকে, তারপরেও যদি আমি ভালো জায়গায় পাবলিশ না করে থাকি, তারা যখন ওটা অ্যাসেস করবে ওটা কিন্তু বাদ পড়ে যাবে। সো আমাকে এর করতে হবে, এক, আমার লেখা যেন ভালো মানের হয় এবং ভালো জায়গা থেকে পাবলিশ হয়, এক, এবং দ্বিতীয়ত আমি যেই এরিয়াতে স্পেশালাইজ করতে চাচ্ছি সেই স্পেশালাইজেশন এরিয়ার সাথে রিলেটেড যেন হয় টপিকটা। এই দুটো পয়েন্ট আমার কাছে মনে হয় খুবই ইম্পর্টেন্ট। আমি যদি একটু যুক্ত করি এখানে, সুবিনার জন্য হেল্প হবে। আমি যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম কার্ডিফ ইউনিভার্সিটিতে, আমাকে যেটা হেল্প করেছিল টু গেট দিস স্কলারশিপ সেটা হচ্ছে, হ্যাঁ তাহসিন ভাই কারেক্টলি বলেছে, যদি রেলেভেন্ট হয় তার ইয়াতে গুড, বাট আসলে আমরা আন্ডারগ্রেড লেভেলে যাই করি এগুলো কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সিভিকে এনরিচ করে। আপনি একটা প্রেজেন্টেশন দিলেন কোথাও গিয়ে ইন্ডিপেন্ডেন্ট কোনো একটা প্রোগ্রামে, আপনি একটা ডেইলি পেপারে একটা এডিটোরিয়ালে লিখলেন, বা একটা বাংলাদেশের একটা ছোটখাটো জার্নালে লিখলেন, তারা কিন্তু আন্ডারগ্রেড লেভেল থেকে এত বেশি এক্সপেক্ট করে না যে আপনাকে পিয়ার রিভিউড জার্নালে লিখতে হবে, অনেক বেশি রাইট আপ থাকতে হবে। ইটস নট লাইক দ্যাট। সো আপনি যাই পারেন না কেন, আপনার এই যে বললেন যে হ্যারাসমেন্ট নিয়ে কাজ আছে, প্রত্যেকটা কাজে কিন্তু আপনার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে মাস্টার্স লেভেলে কিন্তু আপনাকে হেল্প করবে, হ্যাঁ, এডমিশনের জন্য বা স্কলারশিপের জন্য। সো আমার কাছে মনে হয় আপনি যেভাবেই পারেন নিজেকে এঙ্গেজ করতে হবে, এবং যেই লেখাগুলো আছে আপনি যদি ইন্টারন্যাশনালি চেষ্টা করবেন, বড় বড় যে জার্নালগুলো আছে সেখানে পাবলিকেশনের জন্য, সেটা যদি না পারেন তাহলে বাংলাদেশেও কিন্তু এখন অনেকগুলো জার্নাল আছে, বাংলাদেশ ল জার্নাল, তারপর বিলিয়ার একটা জার্নাল আছে ইন্টারন্যাশনাল, বা এটা যদি কোনো পত্রিকায়ও যদি আপনি ছোট আকারে পাবলিশ করেন। সো আপনার সিভিকে যত এনরিচ করা যায় আমার কাছে মনে হয় আন্ডারগ্রেড লেভেলে, হ্যাঁ হ্যাঁ পিএইচডি লেভেলে অনেক কিছু দেখে যে কনসেন্ট্রেশন কোথায়, আপনার কোন ফিল্ডে কাজ করছেন
সেই ফিল্ডে আপনার কাজ আছে কিনা। হ্যাঁ, সো এটা দেখে আপনার আন্ডারগ্রেড লেভেলে আমার কাছে মনে হয় মাস্টার্স এর জন্য আপনার আসলে যত বেশি কাজ থাকবে আন্ডারগ্রেড লেভেলে, হ্যাঁ আন্ডার গ্রাজুয়েট করার সময় আপনি যত বেশি অ্যাক্টিভিটিস থাকবে এক্সট্রা কারিকুলার, সেটাই আপনাকে মাস্টার্সে স্কলারশিপ পাওয়ার জন্য বলেন অ্যাডমিশনের জন্য খুব হেল্প করবে। আই হোপ হাবিব, আমার মনে হয় এই পয়েন্টটা আরেকটু জোর দিয়ে বলা দরকার যে অবশ্যই হ্যাঁ বিভিন্ন জায়গাতে আমরা এটা পাবলিশ করতে পারি, কিন্তু কোনো অবস্থাতেই যেন প্রিডেটরি কোনো পাবলিশার্স না হয়, এটা অবশ্যই খেয়াল রাখা উচিত। রাইট 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 না, কিছু 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 পাবলিশার্স থাকে, আমাদের স্যার রিজওয়ান স্যার একটা কথা বলতো যে আপনি টাকা দিয়ে পাবলিশ করছেন, ইটস এ বিজনেস। হ্যাঁ, কিছু 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 অনলাইন ইয়া আছে যেখানে টাকা দিয়ে পাবলিশ করা যায়, ওগুলো তো আসলে না যাওয়াই বেটার এবং যাওয়া উচিত না আমার কাছে মনে হয়। কারণ এগুলো আসলে যারা এগুলো নিয়ে কাজ করে তারা জানে যে কারা এগুলা করে এবং কোথায় পাবলিশ করলে এটার মানে আরো উল্টা আপনাকে ডিমিন করবে। হ্যাঁ, সো সুব্রিনা, আই হোপ আপনার অ্যান্সারটা আপনি পেয়েছেন। আমরা এখন প্রশ্ন নিব মাইশা হক থেকে। মাইশা হক, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। হ্যালো, আমি মাইশা হক চিটাং ইউনিভার্সিটি থেকে। আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। তো আমি অ্যাজ এ বিগিনার রিসার্চ কেমনে করতে হয় এটা হচ্ছে আমার ফার্স্ট কোয়েশ্চেন। আর আমি কি রিসার্চে কোনো কোডস ইউজ করতে পারবো, মানে কোনো কিছু ওয়ার্ড থাকে ওগুলো ইউজ করতে পারবো? আর লিস্ট কত ওয়ার্ডস এর মধ্যে রিসার্চ করতে হবে? এগুলো আমার কোয়েশ্চেন। জি, একটা প্রশ্ন বুঝেছি যে বিগিনার হিসেবে কিভাবে শুরু করতে পারে। আমি কি সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কোয়াডস ইউজ করা যাবে, মানে রিসার্চের শুরুতে যদি আমি নেলসন ম্যান্ডেলা ওনাদের কিছু আর অনেক আমি কি কোয়াডস ইউজ করতে পারবো? আর থার্ড কোয়েশ্চেন হচ্ছে লিস্ট কত ওয়ার্ডস এর মধ্যে আমাকে এটা কমপ্লিট করতে হবে? আচ্ছা, আমি যদি বলি উত্তরটা, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন শুরু করার দেয়ার ইজ এ হ্যাক, টিপস ট্রিক্স। আমাদের রিসার্চ আসলে কিছু টিপস আমাদের দেওয়া উচিত। অনেকে কিন্তু অনেক ভালো ভালো লেখা দেখবেন ওরা একটা কোটেশন দিয়ে শুরু করে। হ্যাঁ, আমি যেমন একটা লাস্ট লেখা লিখলাম ক্লোজ মেটেরিয়াল প্রসিজার নিয়ে, আমি শুরু করেছি লর্ড ডেনিং এর একটা কোটেশন দিয়ে। হ্যাঁ, লর্ড ডেনিং এর একটা কোটেশন দিয়ে। সো এটা কিন্তু খুব ভালো, এটা করা যায়। বাট এখন আপনি কোটেশনটা যদি অনেক বড় হয়, আমি সাজেস্ট করবো এটা ইউজ না করতে। যত ছোট হয়, ধরেন 2 লাইন বা 1 লাইনের বা সর্বোচ্চ 3 লাইনের কোটেশন যদি হয়, সেটা অবশ্যই ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি তো কোটেশন দিয়ে প্রপার রেফারেন্সিং করে এটাকে ইউজ করলে আসলে দেয়ার ইজ নাথিং রং। আরেকটা প্রশ্ন ব্যারিস্টার রিজওয়ানা যেটা যদি অ্যানসার করেন, আরেকটা কি জানি প্রশ্ন ছিল, আমি হারিয়ে ফেললাম। বিগিনার হিসেবে কিভাবে? হ্যাঁ, বিগিনার হিসেবে আসলে কি করা উচিত? বিগিনার, আপনি যেহেতু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, আপনার আসলে এটাই হাই টাইম যে আপনি রিসার্চটা ধীরে ধীরে শিখবেন। হ্যাঁ, রিসার্চটা কিন্তু একদিনে শিখার পারবেন না, এটা পসিবল না, কেউ পারবে না। বাট আপনাকে যে হয়তো আপনাদের ইউনিভার্সিটিতে কোর্স ওয়ার্ক দেয়, তারপরে হচ্ছে আপনাদের হয়তো উইকলি অনেক সময় অনেক কুইজ হয়, তো এই জায়গাগুলো থেকেই কিন্তু আপনি আস্তে আস্তে রিসার্চটা শিখবেন। আবার অনেক ইউনিভার্সিটিতে মিটিং করায়, তো এই জায়গাগুলোতে যদি আপনি পার্টিসিপেট করেন, আপনি কিন্তু আস্তে আস্তে রিসার্চটা শিখবেন। ঠিক আছে? আর এটা আসলে একদিনের ব্যাপার না। বিগিনার হিসেবে আপনাকে ওই যে লেগে থাকতে হবে, রিসার্চ হচ্ছে জিনিসটা কি, যেন আমরা অনেক কিছু কথা বললাম আজকে, লেখার চেষ্টা করতে হবে। রেফারেন্সিং কি, আপনাকে কিউরিওসিটি থাকতে হবে যে রেফারেন্সিংটা কি আমি একটু জানি, অস্কলারটা কেমন করে করতে হয় আমি ইউজ করি, ওভাবেই আসলে মানে এটা ইটস এ প্রসেস আসলে। হ্যাঁ, আপনাকে আস্তে আস্তে শিখতে হবে জিনিসটা। সো আই হোপ। আরেকটা প্রশ্ন ছিল, এটা শশী আপু বোধহয় উত্তর দিতে পারে। ওয়ার্ডস এর ব্যাপারে কত, মানে মিনিমাম কত শব্দে সে রিসার্চ করবে? হ্যাঁ হ্যাঁ, মিনিমাম কত শব্দে রিসার্চ করবে আসলে এরকম কোনো ধরাবাঁধা গাইডলাইন এটা ছিল না, এটা ছিল না। হ্যাঁ, এটা ছিল লিস্ট সে জানতে চাচ্ছিল যে অ্যাট লিস্ট কয়টা ওয়ার্ড আমাকে ইউজ করতে হবে, কয়টা ওয়ার্ড অবশ্যই ইউজ করতে হবে টিচারের উপর। হ্যাঁ, টিচারের উপর, যে তোমার টিচার কতখানি তোমাকে ওয়ার্ডের অ্যাসাইনমেন্ট দিল। হ্যাঁ, কত ওয়ার্ডের অ্যাসাইনমেন্ট দিল। আর পাবলিকেশনের ক্ষেত্রে যদি হয়, আপনি যদি কোনো স্পেসিফিক জার্নালকে টার্গেট করেন যে আমি এইখানে আমি পাবলিশ করব, সেক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্টস থাকে যে গাইডলাইন দেয়া থাকে যে কতখানি ওয়ার্ড লাগবে। একটা আসলে পেপার কখনো মানে স্ট্যান্ডার্ড পেপার মিনিমাম 3000 ওয়ার্ড তো হয়, আমরা দেখি 3000 ইজ স্ট্যান্ডার্ড, মানে ধরা যায় 3000
ওয়ার্ডকে আমরা বেশিরভাগ কাজই দেখি 3000 ওয়ার্ডই দেয় ইন্টারন্যাশনাল বা বিভিন্ন জায়গায়। আমি এখন প্রশ্ন নিব প্রস্মিতা পূজা থেকে। আপনি কি শুনতে পাচ্ছেন পূজা? হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা একটু নেটওয়ার্কের সমস্যা করছে। দিয়েছিলাম, এখন শুনতে পাচ্ছি, জি বলেন। আচ্ছা, তো আমার প্রশ্নটা ছিল যে আমার রিসেন্টলি আমার থিসিসের টপিক চুজ করতে হবে, তো এটা নিয়ে আমি সো কনফিউজ, তো এটা নিয়ে যদি একটু কিছু হেল্প করতেন। আচ্ছা আমি বলি তাহলে এটা। জি তাসিম ভাই প্লিজ। আচ্ছা পূজা মানে পরিচয়টা হয়তো শোনা যায়নি, নটরডেমের স্টুডেন্ট। আচ্ছা, আমি নটরডেম ইউনিভার্সিটি থেকে, আমি ল ফাইনাল আচ্ছা সিলেকশন অফ টপিক এটা নিয়ে আর কি ওর প্রশ্নটা। জি হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা টপিক সিলেকশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, দ্য টপিক শুড বি কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিয়াল মানে হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। প্রথম কথা হচ্ছে দ্য টপিক শুড বি কন্ট্রোভার্সিয়াল। কন্ট্রোভার্সিয়াল বলতে আমি কি বোঝাচ্ছি, মানে এমন কোন টপিক নিয়ে আমি কাজ করব না যেটার উত্তর সবাই প্রথম থেকে জানে। যেমন আমার টপিক যদি হয় পৃথিবী কি সূর্যের চারিদিকে ঘুরে, এটা আমার রিসার্চের টপিক কখনো হতে পারে না, তাই না? কারণ এটা উত্তর সবাই জানে। টপিকটা এমন হবে যেটার উত্তর এক কথায় হ্যাঁ বা না বা কি হতে পারে সেটা সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো না। আমাদেরকে রিসার্চ করে অ্যানালাইসিস করে তারপর আমরা একটা কনক্লুশনে আসতে পারবো। এটা হচ্ছে প্রথম কথা, রিসার্চ টপিক শুড বি কন্ট্রোভার্সিয়াল। দ্বিতীয়ত রিসার্চের স্কোপটা টু ব্রড যেমন হবে না, আবার টু ন্যারো হবে না। যদি আমার স্কোপটা টু ব্রড হয়ে যায় তাহলে যেটা হবে রিসার্চের মধ্যে যে বিভিন্ন সাবজেক্ট ম্যাটার গুলো বা যে কন্টেন্টস গুলো আমি কভার করবো কোনোটাই আমি ইন ডেপথ থেকে আলোচনা করতে পারবো না। ভাষা শ্যালো একটা আলোচনা হবে, আলটিমেটলি আমার কাজটা কিন্তু ভালো হবে না। এটা হচ্ছে টু ব্রড হলে, যদি খুব বেশি ব্রড হয়ে যায় স্কোপটা, এটা হচ্ছে সমস্যা। আর টু ন্যারো হয়ে গেলে অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে যে হয়তো আমি সেক্ষেত্রে আমার এখানে পর্যাপ্ত রিসোর্স আমি না পেতে পারি, বা এটা একটা মানসম্মত একটা মোটামুটি ভলিউম পর্যন্ত না যেতে পারে। এই ধরনের সমস্যাগুলো চলে আসতে পারে। কাজে একটু ব্যালেন্স থাকতে হবে। টপিকটা এমন হতে হবে ইন্টারেস্টিং একটা টপিক, যেটা প্রথমেই আমি বুঝতে পারছি না যে এটার রেজাল্ট কি হবে। রিসার্চ করে আমাকে বের করতে হবে ফাইন্ডিংটা। এবং দ্বিতীয়ত টু ব্রড হবে না, আবার টু ন্যারো হবে না। আচ্ছা আমি ভাইয়ার সঙ্গে একটু অ্যাড করতে চাই। আপনি কিন্তু হচ্ছে অনেক সময় যেটা হয় যে আমরা যে কোর্স ওয়ার্ক গুলো অলরেডি করে এসেছি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে, ওখান থেকেও কিন্তু আপনি অনেক সময় কোর্স ওয়ার্কের টপিকটা পিক করতে পারেন যদি মনে করেন আপনার এটাতে অনেক ইন্টারেস্ট আছে, আপনি অলরেডি এটাতে অনেক ভালো কাজ করেছেন, ভালো মার্কস পেয়েছেন, তাহলে কিন্তু ওখান থেকে টপিক পিক করে আপনি এটাকেও এক্সপ্লোর করতে পারেন আপনার ফাইনাল থিসিসে। অথবা আরেকটা, হ্যাঁ, আর অথবা আরেকটা হলো যে ভাইয়া যেটা বললেন যে নতুন করে একটা টপিক সিলেক্ট করা, বাট প্রথমে আপনাকে দেখতে হবে আপনি কোন এরিয়াতে আসলে আপনার ইন্টারেস্ট আছে এবং কোন এরিয়াটাতে আপনি আসলে কনফিডেন্ট, ভালো লিখতে পারবেন, রিসোর্স আছে যেটা ভাইয়া বলেছেন। তো এভাবে আপনি আসলে চুজ করতে পারেন। ইন্টারেস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আসলে, যে আগ্রহটা আছে কিনা এই বিষয়টা এক্সপ্লোর করার। এমন একটা বোরিং বিষয় নিয়ে করছি যেটা নিয়ে আমার কখনো আগ্রহ ছিল না কাজ করার। হ্যাঁ, তো এইটা দেখতে হবে যে আমি আগ্রহটা কতটুকু, আমার ইন্টারেস্ট পাচ্ছি কিনা, মজা পাচ্ছি কিনা রিসার্চ করে ওই টপিকটা নিয়ে। এই জায়গাটা পূজা আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে আপনার কাজের সময়। হাবিব একটু অ্যাড করি। পূজা যদি আমাদের সাথে যদি থাকে তার থিসিস টপিক সিলেকশন নিয়ে, আমি যেটা জানতে পারছিলাম যে তার খুব ইন্টারেস্ট হচ্ছে কোভিড-19 নিয়ে কাজ করার। এটা কোনো লিগ্যাল অ্যাসপেক্টের সাথে রিলেট করে। এই বিষয়ে আপনার যদি কিছু বলা থাকে আপনি কোনো সাজেশন দিতে পারেন। হ্যাঁ, কোভিড-19 এর লিগ্যাল অ্যাসপেক্টস নিয়ে কাজ করতে থাকলে আমরা রিসেন্টলি একটা ওয়েবিনার করেছিলাম, আপনারা দেখেছেন কিনা, যে ফরেন টপিকগুলো নিয়ে পূজা কিছু একটা বলতে চাচ্ছিল, হয়তো পূজার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, কোভিড-19 নিয়ে কতগুলো লিগ্যাল অ্যাসপেক্টস তো আছেই, যেমন বাংলাদেশে আমাদের লতে একটা ভ্যাকুয়াম আছে এই বিষয়গুলো, কারণ এগুলো তো আসলে ধরেন 100-200 বছর পরে আসে,
আমরা তো এগুলো তো আসলে ইভেন্ট গুলো সবসময় ফেস করি না। সো আমাদের ল গুলোতে কিন্তু বিভিন্ন ধরনের গ্যাপ আছে বিভিন্ন জায়গায়। যেমন আমরা হুট করে একটা জায়গায় আমাদের অ্যামেন্ডমেন্ট করা লাগলো, অনেকগুলো জায়গায় কিন্তু এই টার্মসটাই ঢুকানো লাগলো, মহামারী। হ্যাঁ, সো এই জায়গাটা নিয়ে করতে পারে যে আমাদের ল এই ধরনের সিচুয়েশনকে ডিল করার জন্য আমাদের ওভারঅল লিগ্যাল সিস্টেমটাকে একটা চেঞ্জ কিভাবে আনা যায়, এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারে। আমরা একটা লাস্ট সেশন করেছিলাম ফরেন রেমিটেন্স নিয়ে আর হচ্ছে আপনার মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে। মাইগ্রেন্ট ওয়ার্কারদের নিয়ে কিন্তু লিগ্যাল এখানে একটা ভ্যাকুয়াম আছে। যেমন ইন্টারন্যাশনাল একটা ট্রিটি আছে, কিন্তু বাংলাদেশে একটা ল আছে যেখানে ইন্টারন্যাশনাল ট্রিটির পুরো রিফ্লেকশনটা হয় না। এখানে জাস্ট বলছে এজেন্ট দালালরা কি করতে পারবে কি করতে পারবে না, ম্যান পাওয়ার এজেন্সিরা কি করবে, কি কি বিষয়গুলা, মানে যেগুলো বিষয় মানে ডিল করা উচিত সেই বিষয়টা, যে অভিবাসী আইন আছে 2013 সালে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আসলে মেইনলি এই লতে এই জায়গাটা ডিল করা হয়নি। সো এখানে এই জায়গাটা নিয়েও এক্সপ্লোর করতে পারে। তারপর আমার কাছে মনে হয় সে একটু যদি গবেষণা করে, মানে গুগল টুগল দেখে যে রিসেন্ট কন্টেম্পোরারি লিগ্যাল যে অ্যাসপেক্টস গুলো আছে সেগুলো নিয়ে কথা বলতে পারে। এবং আরেকটা যে যদি ইন্টারন্যাশনাল লতে কোনো ইন্টারেস্ট যদি থাকে তার, তাহলে সে করতে পারে এই যে চায়নাকে যে সবাই লায়াবিলিটি বলতেছে, লায়াবল তারা, তাদের একটা কম্পেনসেশনের ব্যাপার আছে। সো সে যদি একটা কি বলে হাইপোথেসিস দাঁড় করাতে পারে যে চায়নাকে আমি ধরে নিলাম, বা যে কোনো দেশ যদি এ ধরনের স্প্রেড করে, হ্যাঁ এ ধরনের কোনো, বা ফিউচারেও যদি এ ধরনের কোনো একটা মানে আর্টিফিশিয়ালি কোনো তৈরি করে, ভাইরাস তৈরি করে যদি স্প্রেড করে, সেক্ষেত্রে আসলে ওই দেশটাকে কিভাবে ইন্টারন্যাশনাল লতে হ্যাঁ কিভাবে লায়াবল করা যাবে, সেই বিষয়টাকে নিয়ে যদি এক্সপ্লোর করে, আমার কাছে মনে হয় এটা খুব ইন্টারেস্টিং হবে। তাসিম ভাই। আচ্ছা ভাই, আমি এখানে একটা সাজেশন দিতে চাবো যে যদি এরকম হয় যে সে বাংলাদেশের পার্সপেক্টিভে করতে চাচ্ছে, আমি রিসেন্টলি আমার কিছু ফ্রেন্ডের কাছে শুনলাম যে বেশ কিছু অফিস অথবা স্কুল কিন্তু টিচারদেরকে অথবা এমপ্লয়ীদেরকে হচ্ছে টার্মিনেট করছে উইদাউট এনি নোটিস, অথবা ওদের কন্ট্রাক্টেও হয়তো ওরকম কিছু নাই। লেবার লতে তো ধর টিচাররা তো লেবার লতে পড়ে না, অথবা সব এমপ্লয়িরা লেবার লতে পড়ছে না, সেটা নিয়েও কাজ করতে পারে যে ইউকে তে যেমন আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট আছে, বাংলাদেশে ওরকম কিছু নাই। আবার আমাদের কন্ট্রাক্ট অ্যাক্টেও কিন্তু টার্মিনেশন নিয়ে এরকম ডিরেক্টলি কোনো কিছু বলা নেই। এই ফিল্ডটাতেও কাজ করলে আমার মনে খুব ভালো একটা ল অথবা কোনো একটা সাজেশন বের হয়ে আসবে। লেবার অ্যাক্ট নিয়েও করতে পারে, লে অফ, লে অফ কোনটা রিট্রেঞ্চমেন্ট, লে অফ এর ডেফিনিশনের সাথে আমাদের বাস্তবে লে অফ এর কোনো মিল নেই আসলে। হ্যাঁ, এই জায়গাগুলো আসলে এক্সপ্লোর করা অনেকগুলো জায়গা আছে। আমাদের সাথে লাস্ট একজন যুক্ত হয়েছিলেন কিন্তু উনি চলে গেলেন, আমি জানি না কেন, হয়তো শুনতে পাচ্ছিলেন না। তো আমরা এখানে শেষ করি, আসলে অনেক সময় কথা বললাম। আমার এত ভালো লাগছে তাহসিন ভাই, সত্যি কথা আমার এই সেশনটা খুবই ফ্রুটফুল, খুবই ইফেক্টিভ ছিল স্টুডেন্টসদের জন্য। ও আমার কাছে মনে হয় এই জিনিসটা ওদেরকে যদি আমরা শেখাতেও না পারি, অ্যাটলিস্ট ওদের একটা কিউরিওসিটি তৈরি করেছে, হ্যাঁ তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি করবে যে আমি যে টার্মস গুলো শুনলাম একটু দেখি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। রিসার্চের কিন্তু মেইন জিনিসটা ইন্টারেস্টই, আমার আগ্রহটা ক্রিয়েট করা, আগ্রহ থেকে আমি রিসার্চ করব। ওদেরকে তো শেখানো সম্ভব না আমাদের পক্ষে 1-1.5 ঘন্টায়, যদি ইন্টারেস্টটা ক্রিয়েট করতে পারি তাহলে কিন্তু আমাদের সেশনটা সাকসেসফুল আমি মনে করি। আপনারা যদি কিছু বলেন লাস্ট 10 সেকেন্ড করে। আচ্ছা হাবিব ভাই, আমি সর্বশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আজকে পুরো সেশনটাতে আলোচনা করতে যে অনেক সময় আমরা আমাদের স্টুডেন্টদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করেছি এবং একটু হাসাহাসি করেছি, একটু মজা করেই সেশনটা আমরা কন্টিনিউ করার চেষ্টা করেছি। তো আমি শেষে বলতে চাচ্ছি স্টুডেন্টদেরকে যে এটাতে কোনোভাবেই নিজেকে আসলে ইনসাল্টেড না ফিল করে এটা মনে করা উচিত যে এই গল্পগুলো আমরা বলি বা এই ধরনের ফানগুলো আমরা ক্রিয়েট করি যাতে সেশনটা একটু সবার কাছে ইন্টারেস্টিং মনে হয়। আর আমাদের এভাবে বলার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের স্টুডেন্টরাই আসলে অনেক সময় ব্যয় করে একটা রিসার্চ করে, কিন্তু সে যেহেতু রিসার্চের আসলে কোথায় ভুল হয় বা কিভাবে কি কি টেকনিক্স ফলো করতে হয় এটা যেহেতু সে জানে না, সেহেতু সে রিসার্চে অনেক সময় দিলেও তার রিসার্চটা আসলে কোয়ালিটি সম্পূর্ণ রিসার্চ হয় না। তো আমরা আসলে তাদেরকে জানানোর জন্যই আজকে সেশনটা করলাম যে একটা রিসার্চে শুধু সময় দিলেই হবে না, শুধু ডেডিকেশন থাকলেও হবে না, তাকে কিছু টিপস এবং ট্রিক্স জানতে হবে যেগুলো জেনে সে রিসার্চ করলে তার রিসার্চটা একটা ভালো রিসার্চ হতে পারে। আচ্ছা, আমাদের সাথে উনি জয়েন করেছেন আনিকা ইবনাত, তাকে ডিসঅ্যাপয়েন্ট না করি, তার প্রশ্নটা নিয়ে আমরা শেষ করি। আনিকা, আপনি শুনতে পাচ্ছেন? একটু আপনার প্রশ্নটা রাখবেন প্লিজ। সরি, আপনি বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলেন সামহাউ। আসসালামু আলাইকুম, আমি আনিকা ইবনাত নটরডেম ইউনিভার্সিটি থেকে। আমার কোশ্চেনটা হচ্ছে রিসার্চ টপিক
কিভাবে সিলেক্ট করব? এটা হ্যালো? হ্যাঁ অনিকা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। জি সেটা আসলে অলরেডি আমাদের এখানে আপনি যদি ডিসকাশনটা আরেকবার ভিডিওটা দেখেন বুঝতে পারবেন। সেটা অলরেডি তাহসিন ভাই বলেছে, পিজওয়ার হোসেন বলেছে। রিসার্চ টপিক এমন জায়গা থেকে ঠিক করবেন যেটা ইজ নট টু ব্রড, হ্যাঁ, যেখানে আপনি হারাই যাবেন সমুদ্রের মাঝখানে। লেখার অনেক কিছু আছে এরকম, মানে এমন একটা জায়গা যেখানে অলরেডি এক্সপ্লোর করতে করতে এটা তার কিছু বলার নাই। হ্যাঁ, আবার ইট শুড নট বি টু ন্যারো, যেখানে আপনি কোনো রিসোর্সই পাবেন না। আরেকটা জিনিস হচ্ছে আমাদের অলরেডি গেস্টরা বললো যে আপনার যেটাতে আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে। আবার আমাদের ব্যারিস্টার রিজওয়ানা বললো যে যেটা নিয়ে আপনি আগে কাজ করেছেন, হয়তো লিমিটেড আকারে কাজ করেছেন, সো সেটা আপনার জানা আছে, ওটাকে যদি আপনি বড় একটা থিসিস আকারে এক্সপ্লোর করতে চান তাহলে আপনার জন্য অনেক কিছু ইজি হবে, কারণ আগে থেকে অনেক কিছু জানা আছে সেটা আর কি। আর প্রাইমারি যে টপিকটাতে আপনার আগ্রহ আছে সেটাতে আপনি গুগলে সার্চ করে অনেক টপিক গুগলে, কিন্তু টপিক গুগল থেকে আপনি নিতে কোনো সমস্যা নাই, নিতেই পারেন। সো টপিক গুগলে আপনি সার্চ করে দেখতে পারেন আর কি টপিকের জন্য। আর আপনার টিচার তো আছেন, তাহসিন স্যার আপনাকে স্পেশালি হয়তো ইনভাইট করবে একটা আইডিয়া দেওয়ার জন্য। আমি তাহসিন ভাইকে রিকোয়েস্ট করবো যে আপনি অবশ্যই অনেক ইবনাথকে সাহায্য করবেন এই টপিক সিলেক্ট করতে। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ অনিকা জয়েন করার জন্য। এবং এই বলে আমি শেষ করছি আর কি। অনেক ধন্যবাদ শশী আপু। আমি আমি সত্যি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, এতক্ষণ সময় প্রায় 2 ঘন্টা সময় দিয়েছেন। হ্যাঁ, তাহসিন ভাই অনেক ধন্যবাদ, পিজোয়ার অনেক ধন্যবাদ, এবং ব্যারিস্টার রিজওয়ানা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্ল্যান করছি সামনে একটা খুব ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন করব। আমরা কথা বলবো না, স্টুডেন্টসরা জয়েন করবে লাইভ আমাদের সাথে, তারাও গেস্ট হিসেবে থাকবে। তারা সরাসরি আমাদের সাথে যে কিভাবে কি করা যায়, যে তাদের প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো আছে, কোথায় কি প্রবলেম ফেস করতেছে, সরাসরি ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন যদি করতে পারি আমরা, আমার কাছে মনে হয় সেটা স্টুডেন্টদের জন্য খুব ভালো হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আমাদের ভিডিওটা যারা এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।